ওকে, তাহলে দেখো আজকে হচ্ছে আমাদের ক্লাস। ওকে, আজকে ক্লাসটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্ব। এই চ্যাপ্টারটা হচ্ছে বলছিলে কেউ কেউ পড়ছো, কেউ কেউ আবার পড়ো নাই। দেখো আমরা খুব সহজে পড়ে ফেলবো যতটুকু আমাদের মেডিকেলের জন্য লাগে। তুমি যদি আগে নাও পড়ে থাকো কোনো সমস্যা নেই, আর পড়ে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো নামটা দেখো, নামটা দিয়ে হচ্ছে আমরা আগে কি বুঝতেছি সেটা একটু বুঝে নিই। যে তড়িৎ প্রবাহের চুম্বকীয়, ধরো এই হচ্ছে ধরো একটা ধরো কারেন্টের তার বা কোনো কিছু হোক, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, এর মধ্যে দিয়ে তোমার ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে। ধরো লাল অংশটা হচ্ছে তড়িৎ, এর মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হলো। এখন এই তড়িৎ প্রবাহিত হইলে কি হবে, এর চারপাশে ধরো একটা ম্যাগনেটের মতো একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তাই না? তো এই জিনিসটা হচ্ছে ধরো এই চ্যাপ্টারে আমাদের মূল বিষয়, যে একটা তড়িৎ প্রবাহিত হবে কোনো কিছুর মধ্যে দিয়ে, তারপরে সেখান থেকে আমরা কি পাবো, চুম্বক পাবো, একটা চুম্বকের মতো একটা চুম্বক ফিল্ড পাবো। তো এই তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকটা তৈরি হচ্ছে বা চুম্বকত্ব তৈরি হচ্ছে, এইটি নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে আমরা পড়াশোনা করবো, বুঝছো? আর এই যে ধরো আমি তোমাদেরকে একটা কথা বললাম, যে এই যে একটা তারের মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হলে যে একটা চুম্বক তৈরি হয়, এই কথাটা তো হচ্ছে আমি ধরে এরকম তো না যে ঘুম থেকে উঠে ধরো আমার মনে হইলো এরকম একটা বলে দিব এরকমটা কি, এরকমটা না। এটা নিয়ে কেউ না কেউ হচ্ছে ধরো গবেষণা করছে, কেউ না কেউ এটা হচ্ছে ধরো আবিষ্কার করছে। তো এই মহাজনের নামটা হচ্ছে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে, বুঝছো? বিজ্ঞানী ওয়েরস্টেড, মনে থাকবে। বিজ্ঞানী ওয়েরস্টেড এটা আবিষ্কার করেন, ঠিক আছে? তাহলে ওনার নামটা একটু আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো, ঠিক আছে? আগে থাকতো না এরকম কোনো কিছু, হচ্ছে বক্তৃতা শুরু করার আগে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বুঝছো? তো এরকম আর কি, আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করব, যে বিজ্ঞানী ওয়েরস্টেড তিনি কি করেন, বিদ্যুৎ প্রবাহের ফলে যে চুম্বক সৃষ্টি হতে পারে এই জিনিসটা তিনি কি করেন, আবিষ্কার করেন। তাহলে এই নামটা সবার শুরুতে আমরা মনে রাখবো, একেবারে পেইড একটা কোয়েশ্চেন, বুঝছো? ক্লিয়ার? একটা জিনিসই লাগলেই হবে, আর কোনো কিছু লাগবে না। ওকে, তারপর আসো যে তিনি কি কি সিদ্ধান্ত নেন। তিনি হচ্ছে তার যে ওয়েস্টেডের যে একটি পরীক্ষা করেন, পরীক্ষা করে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন। এই সিদ্ধান্তগুলো হচ্ছে আমরা ধরো খুব সহজে মুখস্থ করে ফেলি। দেখো তিনি কি বলেন, সিদ্ধান্তগুলো হচ্ছে কি, কোন পরিবাহের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই সিদ্ধান্তগুলো হচ্ছে ধরো আমরা জাস্ট মনে রাখি, কি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ক্লিয়ার? এটা বলছে। পরে বলতেছে বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান এই বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। যে তুমি যদি বেশি পরিমাণে তড়িৎ পরিবাহিত করো, ধরো একটা কারেন্টের মধ্যে দিয়ে তুমি ধরো একজনে 220 ভোল্ট চালাইতেছে, বা একজনে ধরো 250 এম্পিয়ার চালাইতেছে, আরেকজনে তোমার ধরো 10 এম্পিয়ার চালাইতেছে, তাহলে কার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা বেশি তৈরি হবে, তাই না? তো এই জিনিসটা খুব বেসিক আমরা বুঝতে পারি, যার ধরো তড়িৎ প্রবাহ বেশি তার ক্ষেত্রে আমরা চুম্বকও বেশি পাবো। তাহলে বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর কি এই চুম্বক ক্ষেত্রটা নির্ভর করতেছে। ক্লিয়ার? এটা পরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। এই যে নতুন করে যে তোমার চুম্বকটা তৈরি হইতেছে, একটা ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হইতেছে, ধরো এই একটা তার, এই তারের চারদিকে এরকম ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, চুম্বক ক্ষেত্র। এই ম্যাগনেটিক ফিল্ডের যে একটা নিজস্ব দিক থাকে, আমরা জানি এটা ভেক্টর রাশি, তো ভেক্টরের একটা দিক থাকবে। তো এই দিকটা কিসের উপর ডিপেন্ড করতেছে, তোমার বিদ্যুৎ প্রবাহের দিকের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এইটা। আর লাস্টের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ধরো সহজ, যে তোমার বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে চুম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। খুবই সহজ জিনিস, কারণ আমরা বলতেই আছি যে হচ্ছে তোমার ধরো কি, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে চুম্বক ক্ষেত্র ততক্ষণই থাকবে। বেসিক জিনিস, আমি যতক্ষণ ক্লাসে থাকবো তোমরাও তো থাকবা, আমি চলে গেলে তোমরা কি এখানে শুধু শুধু বসে থাকবা? বসে থাকবা না। ক্লিয়ার? বুঝছো তাহলে? তাহলে ওয়েস্টেড বললাম, ওয়েস্টেড কি কি হচ্ছে তোমার এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন, এই সিদ্ধান্তগুলো আমাদের লাগবে কিসের জন্য, সত্য মিথ্যার জন্য। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপর দেখো, তার পরবর্তীতে হচ্ছে আমরা এককটা শুধু পড়বো, যে চুম্বক ক্ষেত্র বললাম, চুম্বক ক্ষেত্রের একক কি, টেসলা ওয়েবার পার মিটার স্কয়ার। এই যে চুম্বকের আমাদের দুইটা চ্যাপ্টার আছে, এই চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার থেকে তোমার ধরো বেশি তোমার প্যাচ লাগবে কি নিয়ে জানো, একক নিয়ে। তাই আমি সবসময় বলি না, যে একটা চ্যাপ্টার যখন শুরু করবা, তুমি চ্যাপ্টার যখন পড়বা, যে জিনিসগুলো তোমার কঠিন লাগে এই জিনিসগুলোকে তুমি কি করবা, তুমি হচ্ছে একটা স্টিকি নোটে লিখে চ্যাপ্টারের সামনে ফ্রন্টে লাগাই রাখবা, যখন তুমি পরবর্তীতে রিভিশন দিতে আসবে তখন সেইগুলো আগে পড়বা। এই চ্যাপ্টারে তোমার বেশি প্যারা দিবে তোমাকে যেগুলো, এগুলো হচ্ছে তোমার একক। দেখবা সেমই একক লাগতেছে, নাইম সেম, একটা হচ্ছে চুম্বক ফ্লাক্স, একটা চুম্বক ফ্লাক্স ঘনত্ব, দুইটার আবার একক আলাদা, এরকম আর কি মনে হবে, বুঝছো? তো এটা হচ্ছে তোমার কষ্ট করে একটু মনে রাখতে হবে। তাহলে চুম্বক ক্ষেত্রের একক কি, টেসলা। এটা আমরা এক্ষেত্রে মনে রাখলেই হবে, মোটামুটি আর কিছু লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে চুম্বক ক্ষেত্রের হচ্ছে দিক। চুম্বক ক্ষেত্রের দিকটা তো আমরা বলছি কিসের উপর ডিপেন্ড করতেছে, তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করতেছে। তো তো এই ক্ষেত্রে দিক নিয়ে হচ্ছে ধরো আমাদের দুইটা জিনিস একটু জানার আছে। যে তুমি ধরো শুরুতে যেটা বলছিলা ম্যাক্সওয়েল টেক্সওয়েল, এটা সোজা আমরা তোমাদেরকে এখান থেকে একটু দেখা দিই। মেলে যেতে চলে গেলাম কেন, ধরো এটা একটু এখান থেকে দেখা দিই, তাহলে তোমাদের ইজি হবে।
হয় গেলে পাবো, পেয়ে গেছি। ধরো, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু একটু খুঁজে নিয়ে আসি। এই তো পেয়ে গেছি। এই তো পেয়ে গেছি, কার ডায়লগ বলো তো? জানি না। দেখো, হ্যাঁ, বললাম জানি না। তোমরা হচ্ছে জিওগ্রাফিতে, ডিসকভারিতে একটা হচ্ছে তোমার শো হইতো, রিক স্যাভেজ, মাটি যে তোমার ধরো মাটি খনন করে ওইখান থেকে কিছু একটা ধরো হাবিজাবি খুঁজে বের করতো, এগুলো দেখো না এই শোটো? ও, ও আচ্ছা, রিক মনে স্যাভেজ নাম পড়ছে। ছিল। তারপর কোনো কিছু পেয়ে গেলে কি বলতো, এই তো পেয়ে গেছি। বুঝছো? তো ব্যাপারটা এরকম আর কি। তাহলে দেখো, যে জিনিসটা আমরা বই থেকে পড়তেছিলাম, আমরা ধরো কয়েকটা জিনিস ধরো হেল্প নিয়ে হচ্ছে তোমাদেরকে চারটাকে দিয়ে দিই। শোভা, তুমি তো শুনতেছো কিনা সাউন্ড জানি না, তবে তোমার উদ্দেশ্য বলে রাখলাম। সবাইকে শুনতেছো আমাদের? শোনার কথা, না শুনলে তখন থাকার কথা না। আচ্ছা, ধরে নিলাম। তারপর হচ্ছে তুমি একটু কনফার্ম করে আমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে কয়েকটা জিনিস হচ্ছে আমরা এই ক্ষেত্রে হচ্ছে ধরো কম্বাইন করে পড়বো, তাহলে ইজি হবে। যেরকম দেখো, চুম্বক ক্ষেত্রে হচ্ছে দিক নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে, আর একটা হচ্ছে চুম্বক বল নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে। তাহলে দেখো তো, চুম্বক ক্ষেত্রের দিক মানে এই যে তোমার একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে একটা তারের মধ্য দিয়ে, তারপর বাইরের দিকে দিয়ে হচ্ছে চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, আর একটা দিক আছে না, উত্তরে দক্ষিণ বামে ডান। তো এই দিক নির্ণয়ের জন্য হচ্ছে আমরা দুইটা সূত্র কাজে লাগাবো, ঠিক আছে? সূত্রগুলো কি কি দেখো, একটা হচ্ছে তোমার ফ্লেমিং এর হচ্ছে ডান হস্ত, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র, ঠিক আছে? ফ্লেমিং এর কিন্তু দুইটা হাত, মনে রাখবা ফ্লেমিং সবার তো দুইটা হাত থাকে, একটা বাম হাত একটা ডান হাত। তো স্বাভাবিকভাবে ফ্লেমিং এর কি, আমাদের বাঙালিদের আর একটা নতুন হাত থাকে, সেটা হচ্ছে অজু হাত। বুঝছো? তো ফ্লেমিং এর হচ্ছে দুইটা হাত, একটা ডান হাত একটা বাম হাত। তাহলে দিক নির্ণয় করবো কি দিয়ে আমরা? দিক নির্ণয় করার জন্য আমরা ইউজ করবো তার ডান হাতটা কি ইউজ করবো। আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র। কর্কস্ক্রু জিনিসটা কি, যেটা আমরা স্বাভাবিক হচ্ছে বোতলে ছিপি লাগাই না, যেরকম হচ্ছে এরকম কাইন্ড অফ, ঠিক আছে? তাহলে দিক নির্ণয়ের জন্য কয়টা ইউজ করতেছি, ফ্লেমিং এর ডান হাত এবং ম্যাক্সওয়েলের কর্ক। মনে থাকবে, দিকের জন্য দুইটা, ফ্লেমিং এর ডান হাত, ম্যাক্সওয়েলের কর্ক, মুখস্থ করো। ক্লিয়ার? আর চুম্বকের বল নির্ণয়ের জন্য, চুম্বকের এই যে কতটুকু তোমার বল তৈরি হচ্ছে এই ক্ষেত্রে, এই বল নির্ণয় করার জন্য আমরা ফ্লেমিং কে ইউজ করে ফেলবো। তাহলে ফ্লেমিং কে ইউজ করলে ফ্লেমিং এর ডান হাতও থাকবে, ফ্লেমিং এর বাম হাতও থাকবে। বুঝছো? এটা কি বলবা কিনা, এটি কখনোই বলা যাবে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দিক নির্ণয়ের জন্য মনে রাখবা, ফ্লেমিং কে ইউজ করবো, তার ডান হাত সাথে ম্যাক্সওয়েল, ফ্লেমিং আর ম্যাক্সওয়েল, ফ্লেমিং আর ম্যাক্সওয়েল। আর যখন বল নির্ণয় করবো শুধু ফ্লেমিং, এখন শুধু ফ্লেমিং কে যদি ইউজ করো, তার ডান হাতকে ইউজ করবা, তার বাম হাতকে ইউজ করবা। ব্যাপারটা এভাবে মনে রাখবে, ঠিক আছে? ওকে। তারপর দেখো, যে শেষে এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। এ দেখো, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা, এই তিনটা আঙ্গুলকে তো নর্মালি চিনো, চেনো না? জি ভাইয়া। আমি ধরো একটু সুন্দর করে একটা হাত আঁকাই ফেলি, সুন্দর হয়েছে না? হ্যাঁ, রাক্ষসের মতো লাগতেছে। ভগবান করলো। আচ্ছা যাই হোক, আমরা একটা হাত আঁকাই ফেললাম, দেখো এই যে হাতটা, এক্ষেত্রে ধরো এই যে অংশটা, এটা নীল করে নিই, তাহলে বোঝানো তোমাদের সুবিধা হবে। দেখো, এই যে এই অংশটা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলি, তারপর হচ্ছে এটা হচ্ছে তর্জনী। ওকে। এরপর হচ্ছে এটা হচ্ছে কি, তার কি মধ্যমা। না এটা না, এটা মধ্যমা, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা। তাহলে দেখো, বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা, তাহলে তিনটা আঙ্গুল, ফ্লেমিং এর বাম হস্তে আমরা কয়টা আঙ্গুল পাইতেছি, তিনটা আঙ্গুল। এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে কোন আঙ্গুলের জন্য তুমি কোনটা ইন্ডিকেট করতে চাও। দেখো, বৃদ্ধাঙ্গুলি দিয়ে হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বল বা বিক্ষেপ, এটা হচ্ছে ব দিয়ে মনে রাখবা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি, বল বা বিক্ষেপ, এটাও ব দিয়ে শুরু, এটাও ব দিয়ে শুরু। বল বা বিক্ষেপ, আর বলকে হচ্ছে আমরা কি বলি ইংলিশে ফোর্স। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবো এটা হচ্ছে এফ। বুঝছো? মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে। এরপর হচ্ছে তর্জনী। তর্জনী হচ্ছে যেটা শাহাদাত আঙ্গুল বলে থাকি আমরা, এটা দিয়ে আমরা মনে রাখবো কি, চুম্বক ক্ষেত্রটাকে মনে রাখবো, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রটাকে ইন্ডিকেট করছে, ক্লিয়ার? চুম্বক ক্ষেত্র। আর পরে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এটা কি আয়ের মতো না? তাহলে হচ্ছে আমাদের পাঁচটা আঙ্গুলের মধ্যে সবচেয়ে লম্বা আঙ্গুল কোনটা, মধ্যমা। তো মধ্যমা মানে হচ্ছে যে মিডিল ফিঙ্গার, যেটা সবচেয়ে লম্বা না? তাহলে এটা দিয়ে মনে রাখবো, এটা যেহেতু আয়ের মতো লম্বা, তাহলে বাকি যেটা আছে, এই যে তোমার যে মধ্যমা, মধ্যমা দ্বারা আমরা কি ইন্ডিকেট করব, তড়িৎ প্রবাহ ইন্ডিকেট করবো। তাহলে বলো তো, এই তিনটা তোমাদের মনে থাকবে কি থাকবে না, সহজভাবে? বৃদ্ধাঙ্গুলি ব্রতে, বৃদ্ধাঙ্গুলি বতে বল, বতে বৃদ্ধাঙ্গুলি বতে বল, মনে রাখবো। আমার একটা মানুষের মিডিল ফিঙ্গার সবচেয়ে বেশি লম্বা, তো এটা দিয়ে মনে রাখবো, যেহেতু এটা সবচেয়ে লম্বা আয়ের মতো, তাহলে এটা দিয়ে কি ইন্ডিকেট করতেছি, আয় মানে তড়িৎ প্রবাহ, ক্লিয়ার? আর হচ্ছে আরেকটা আছে তর্জনী, তর্জনী দিয়ে হচ্ছে চুম্বক ক্ষেত্র। ধরো, তুমি যদি কাউকে দেখাও যে ওই যে একটা ক্ষেত্র, তো দেখাইতে গেলে কি দিয়ে দেখাও? একটা যে হাতে যে যে আঙ্গুল দিয়ে আমরা দেখাই, এই আঙ্গুলটাই তো আমাদের তর্জনী, তাই না? তো আমরা কোনো কিছু যখন একটা ক্ষেত দেখাবো, যে ওই একটা ক্ষেত, ওই একটা ক্ষেত, মানে ক্ষেত বলতে জমি আর কি, ওই ক্ষেত না যে মানুষকে মজা করে বলি আমরা, ওইটা না। বুঝছো? মন থাকবে এখন, বলো আমাকে, থাকবে কিনা? জি ভাইয়া, মনে থাকবে। জি ভাইয়া। শিখাইতে পারছি? এই যে এই জিনিস, হ্যাঁ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বলবি কিন্তু, এটা হচ্ছে ধরো আমি তোমাদেরকে দিয়ে দিব না পরবর্তীতে, তাহলে এটা মনে রাখবে এখান থেকে। ওকে, তাহলে আসো।
এই যে, তাহলে দিক নির্ণয় তো আমি পড়ে ফেলছি, খুবই আরামসে পড়ে ফেলছি দিক নির্ণয়, সমস্যা নেই। তারপর দেখো, আরেকটা জিনিস কি, ফিজিক্সের ধরো পড়া কেন কম মেডিকেলের, কারণ হচ্ছে তুমি যদি সূত্র পারো, এক সূত্র বা এক ফর্মুলা থেকে তুমি অনেক কিছু পেরে যাবে, ক্লিয়ার? যেরকম দেখো, এই সূত্র দিকে তাকাও, এফ সমান সমান কিউবিভি সাইন থিটা, এফ সমান সমান কিউবিভি সাইন থিটা। তো এফ দ্বারা হচ্ছে তোমার ধরো কি বোঝাচ্ছি আমরা, এফ দ্বারা বল বোঝাচ্ছি। এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এই যে চুম্বক বলটা এটা কিসের উপর নির্ভরশীল? তো এফ কিউবিভি সাইন থিটা, এইখানে তোমার সূত্রের মধ্যে যে কম্পোনেন্ট গুলো ঢুকাইছো, এই সবগুলো কম্পোনেন্টের উপর এসে কি নির্ভরশীল। তাহলে কিউ মানে কি, চার্জের মান, তাহলে চার্জের মানের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল না? অবশ্যই নির্ভরশীল। এবং এদের সম্পর্কটা কিরকম, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। এক সূত্র থেকে এটা আমরা পারি না। দেখো, চুম্বক ক্ষেত্রের মানের উপর বি এর উপরও নির্ভরশীল, কারণ এখানে বি আছে, তাই না? পরে দেখো সাইন থিটা, সাইন থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের উপর কি এটা নির্ভরশীল, ঠিক আছে? চার্জের বেগের উপরও নির্ভরশীল, বুঝছো? তাহলে তুমি যদি এই যে এই সূত্রটা জাস্ট মুখস্থ করো, এফ সমান সমান কিউ সাইন থিটা, এখান থেকে তুমি কয় হাজার কোয়েশ্চেন আনসার করতে পারবা বলো তো? হাজার না, লিস্ট হচ্ছে তোমার এখান থেকে তো এক সূত্র থেকে আমি তোমাকে কোয়েশ্চেন দিতে পারবো, ধরো 60টার মতো কোয়েশ্চেন বানাতে পারবো শুধু এই এক সূত্র থেকে। আর যদি ম্যাথ দিয়ে দেই তাহলে ধরো আরো একটা, মানে 8টার মতো কোয়েশ্চেন বানাইতে পারবো, বুঝছো? সবকিছুর মান দিয়ে দিব, বলবো এফ এর মান নির্ণয় করো। তাহলে বুঝছো, একটা সূত্র যদি তুমি শিখো, তোমার 8টা ইনফরমেশন একসাথে শিখা হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে বলো তো, চার্জের বেগ 3 গুণ করা হলে এখানে বল কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হবে বলো? সবাই নাই, সবাই হারিয়ে গেছো। ভাইয়া এটা সমানুপাতিক সম্পর্ক না? হ্যাঁ, আপনি কি বলছেন যে 3 গুণ করা হলে কি হবে বলের মান? 3 গুণ বৃদ্ধি করা হলো, হুম, কতটুকু বৃদ্ধি পাবে? দাঁড়ান। হ্যাঁ, বলের মান 3 গুণ বৃদ্ধি করলে কি কতটুকু বৃদ্ধি পাবে ওইটা বল, শুনিনি। বলের বল। মান। হ্যাঁ, বলের মান না, বেগের মান বলছি, বেগের বেগের মান। মান বৃদ্ধি করলে তোমার, তাহলে হ্যাঁ, 3 গুণ বৃদ্ধি পাবে, কারণ ওটা তো মানে সমানুপাতিক সম্পর্ক, কিউ ভি এটি বি তো সাইন থিটা। এটি তো এত সহজ একটা আপ- কোয়েশ্চেন বললাম, তোমরা এত টাইম কি নিতেছো? এটা তো সহজ কোয়েশ্চেন করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি তোমাকে ধরাই দিলাম, যেন আসলে হঠাৎ করে এরকম মনে না হয় যে আকাশ থেকে পড়ে গেছে, বুঝছো না, তোমরা? আমি শুধু শুনেছি যে কি বৃদ্ধি পাবে, আমি মানে বেগ ওইটা শুনি নাই, ভিটা কি শুনেছি, এই জন্য আরেকবার শুনলাম। হুম, আচ্ছা, বুঝছো? জি। ওকে, তাহলে এটা মনে রাখতে পারবে না, এক সূত্র মনে রাখলে সবকিছু, থিটার মান। ধরি আরেকটা জিনিস মনে রাখো, কোথাও যদি থিটা চলে আসে, কোথাও যদি থিটা চলে আসে, তাহলে থিটা চলে আসে তুমি সর্বোচ্চ সর্বনিম্ন ইজিলি মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখবো বলো তো? থিটা চলে আসলে সর্বোচ্চ তুমি খেয়াল করবে, এটা সাইন থিটা নাকি কস থিটা। যদি সাইন থিটা থাকে, সাইন কতর মান জিরো বলো তো? সাইন জিরোর মান, 0 ডিগ্রির মান কি, 0 ডিগ্রির মান হচ্ছে জিরো হবে। আর যদি সাইন 90 হয়, তাহলে 90 ডিগ্রির মান কত হবে? 1 হবে। তাহলে কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন এটাও আমরা বুঝতে পারলাম। যদি সাইন থিটা আমি ইউজ করি, সাইন থিটা ইউজ করলে যখন কোণের মানটা হচ্ছে আমার জিরো হবে, তখন সে জিরো মানে সর্বনিম্ন হয়ে যাবে। আর যদি 90 ডিগ্রি হয়, সর্বোচ্চ হবে। আর যদি ধরো আমি এক্ষেত্রে কস ইউজ করতাম, তাহলে ঘটনাটা কি করতো? কসের ক্ষেত্রে ইউজ করলে কি, কস 0 ডিগ্রির জন্য হচ্ছে কি সর্বোচ্চ, আর কস হচ্ছে তোমার 90 ডিগ্রির জন্য কত হতো? সর্বনিম্ন। এটা পারতা না তোমরা? জি ভাইয়া। যে কোনো, এই সূত্রের ক্ষেত্রে বলি নাই, যে কোনো আরো সামনে পাবা, দেখবো হচ্ছে তোমার একটা সূত্রের মধ্যে এরকম সাইন থিটা কস থিটা আছে, বলবে এটার মান সর্বোচ্চ কখন হবে, কত ডিগ্রি গুণ হলে সর্বোচ্চ হবে। তো তোমরা যদি এটা কষ্ট করে যদি মুখস্থ করে ট্রাই করো, তাহলে কোনো মুখস্থ করলে থাকবে না, আমরা যে সাইন থিটা কস থিটা দিয়ে মনে রাখবো, আমরা চালাক, বুঝছো? ঠিক। তারপর হচ্ছে চুম্বক ফ্লাক্স, একটা হচ্ছে চুম্বক ফ্লাক্স আর একটা হচ্ছে চুম্বক ফ্লাক্সের ঘনত্ব, দুইটা জিনিস একটু বোঝার ট্রাই করো। চুম্বক ফ্লাক্সটা কি? এই যে দেখো, যে আমরা বললাম যে তোমার ধরো একটা চারদিকে একটা কারেন্ট প্রবাহিত হলো, চারদিকে হচ্ছে তোমার ধরো চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তো চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য হচ্ছে কিছু ধরো এই ক্ষেত্রে বলরেখা, তাই বলরেখা কি, এই যে ধরো এখানে তীরের মতো চিহ্ন দেখতেছো, যেই ক্ষেত্রে ধরো এই তীরগুলো ধরো থাকবে, তাদেরকে আমরা কি বলবো, তার একটা এরিয়া বলবো। তো এই চুম্বক ফ্লাক্সটা কি, চুম্বক ফ্লাক্সটা হচ্ছে নির্দিষ্ট একটা তলের মধ্যে দিয়ে যতটুকু এই চুম্বক, তোমার ধরো এই রেখাগুলো, চুম্বক ক্ষেত্রগুলো তোমার অতিক্রম করতেছে, রেখাগুলো, তাদেরকে আমরা কি বলবো, চুম্বক ফ্লাক্স। ধরো কথার কথা, এই হচ্ছে ধরো আমার একটা ক্ষেত্র, ওভারঅল ধরো সবটা চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা তল সিলেক্ট করলাম, তলটাকে নামকরণ করলাম আমি এ। এই তলের মধ্যে দিয়ে যদি হচ্ছে তোমার ধরো 10টা চুম্বক ক্ষেত্র রেখা অতিক্রম করে, তাহলে এটার ফ্লাক্স কত, এক, চুম্বক ফ্লাক্স হচ্ছে 10, বুঝছো? মানে একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলো রেখা ঢুকবে তাকে আমরা কি বলবো, চুম্বক ফ্লাক্স।
আর এই যে এই তলটা আমি সিলেক্ট করছি, এই তলটা তোমার আমার ইচ্ছা মতো হতে পারে, এটা 10 একক হতে পারে, 20 একক মানে ইচ্ছা মতো আমি সিলেক্ট করে নিয়েছি। ওকে, এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। কিন্তু যখনই আমি চুম্বক ফ্লাক্স ঘনত্ব নিয়ে নিব, তখন এই যে তুমি তলটা যে সিলেক্ট করছো এই এটার মান হবে ম্যান্ডেটরি 1, বুঝছো? মাস্ট মানে একক তল, তখন এটা কি হয়ে যাবে, একক ক্ষেত্রফল, বুঝছো? তাহলে ফ্লাক্স ঘনত্ব যদি চলে আসে সেটা একক ক্ষেত্রফল, আর যদি শুধু আমি ফ্লাক্স বলি সেটার কোনো মানে একক টেকক কোনো কিছু নেই, একটি তল, একটি তল, যে কোনো একটি তল, ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে কথা, পার্থক্য। আর তোমার এই ক্ষেত্রে তাহলে মুখস্থ রাখতে হবে, কি মুখস্থ রাখতে হবে তুমি শুধুমাত্র তার এককটা, যে হচ্ছে দেখো তার এককটা কি, চুম্বক ফ্লাক্সের একক কি, পাই, এটা কি বলতেছি আমরা, ওয়েবার, তারপর হচ্ছে তোমার এই যে সবটা এককটা মনে রাখবা, ঠিক আছে, তার এককটা। যদি এটা মনে রাখি তাহলে দেখো চুম্বক ফ্লাক্স ঘনত্ব যেটা আছে এটার এককটা কি হবে তাহলে, জাস্ট হচ্ছে তুমি চুম্বক ফ্লাক্সকে যদি হচ্ছে তুমি মিটার এ দিয়ে ভাগ দিও, কারণ এ দিয়ে কেন ভাগ দিবা, আমাদের দরকার কি, একক দরকার না, ওয়ান একক ক্ষেত্রফলের মধ্যে দরকার, তাহলে যদি আমি একক ক্ষেত্রফলের মধ্যে যাব তাই আমি কি এ দিয়ে ভাগ দিব, বুঝছো? বুঝছো কিনা? চুম্বক ফ্লাক্সকে যদি আমি এ মানে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে যা পাবো তাই হচ্ছে আমার চুম্বক ফ্লাক্স ঘনত্ব। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে ধরো আমরা কি মনে রাখবো, আবার হচ্ছে এককটা, চুম্বক ফ্লাক্সের ঘনত্ব এককটা কি, ঠিক আছে, এই যে দেখো এককটা, জাস্ট দেখো আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে তোমার, আচ্ছা মুছে দিই, আগেরটা ছিল হচ্ছে তোমার ধরো ওয়েবার, তো তুমি একে যদি হচ্ছে তোমার ওয়েবার, ছোট কি হবে ওয়েবার, একে যদি তুমি ক্ষেত্রফল দিয়ে ভাগ দাও তাহলে ক্ষেত্রফল এককটা কি, মিটার স্কোয়ার না? তাহলে এই চুম্বক ফ্লাক্স ঘনত্বের এককটা কি হবে, ওয়েবার এম ইনভার্স টু, বুঝছো? তাহলে একটা শিখলে কি আরেকটা শেখা লাগে, না ভাইয়া। বলো তো? ওকে, তাহলে শুধু আমরা এখান থেকে এককটা বলবো, আর কোনো কিছু না। ওকে, তারপর বলো তো যে চুম্বক ক্ষেত্রের যে পরিমাপের এককটা কি, সবার শুরুতে বলে আসছিলাম, বলো তো? চুম্বক ক্ষেত্রের এককটা কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। উম, ঠিক আছে কি? ভাইয়া কি বলছেন? এক সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো এক চুম্বক ক্ষেত্রের এককটা বলছিলাম কি আমরা, টেসলা, মনে আছে শুরুর দিকে বলে আসছিলাম এর এককটা কি, টেসলা। তো এই যে এই টেসলা এককটা, এটা কিন্তু হচ্ছে তার কি আপডেট বা মানে হচ্ছে তোমার ধরো নতুন, যখন এর আগে ছিল তখন কিন্তু তখন টেসলা ছিল না, তার একটা পুরাতন একক ছিল, পুরাতন এককটা হচ্ছে কি গাউস, এই এককটা পূর্বে ব্যবহার করা হতো। তাহলে পুরাতন এককটা কি, পুরাতন এককটা হচ্ছে গাউস, আর বর্তমান এককটা কি, বর্তমান টেসলা। তাহলে তোমার কষ্ট করে কি মুখস্থ রাখতে হবে, নতুন আর পুরাতন এককের মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, পারবা কি পারবা না বলো তো? কি পারবো ভাই, ভাইয়া। পারবো। তাহলে তাহলে আগে ছিল গাউস, এখন বানাই ফেলছি আমরা টেসলা। এখন গাউস আর টেসলার মধ্যে সম্পর্কটা কি, এক টেসলা সমান সমান 10,000 গাউস, 10⁴ মানে কি, 10⁴ মানে 10K, 10,000, বুঝছো? তাহলে এখন ভাইয়া বলো তো যদি এখানে কে এক বড়, গাউস টেসলা বড় সমান, নাকি এক গাউস হুম হুম, সমান কত টেন টেসলা ইনভার্স বলবো উল্টাই তখন? দিবা, হ্যাঁ, টেন ইনভার্স। 10⁻⁴, টেন আচ্ছা ইনভার্স ঠিক ফোর আছে। উল্টাই দিবা জাস্ট, এখন বলতো এখানে কে বড়, টেসলা বড় নাকি গাউস বড়? টেসলা বড়। ওকে, টেসলা কার কোম্পানি? তা তো জানি না। অ্যান্সার কি ঠিক আছে? টেসলা কার কোম্পানি এটা হচ্ছে ধরো জানি, কিন্তু বর্তমান এলন মাস্কের না। আচ্ছা। আচ্ছা দেখো, এখন আসলে যে এই যে এই ক্ষেত্রে তোমার যে সম্পর্কগুলো আছে, যে আবেশের সম্পর্ক, এই সবগুলো সম্পর্ক হচ্ছে ধরো আমরা আবার কিভাবে শিখবো, একটা সূত্র শিখবো, এক সূত্র দিয়ে সবকিছু হচ্ছে মুখস্থ করে ফেলবো। এই যে এই সূত্রটার দিকে তাকাও, এই যে এটার দিকে তাকাও, এক সূত্র দিয়ে হচ্ছে তুমি সবগুলো শিখতে পারবা, ঠিক আছে? এই সূত্রের দিকে তাকাও, দেখো সবার উপরে কি কি আছে, আই, ডি, এল সাইন আলফা, নিচে কি আছে আর, তার মানে যেগুলো উপরে থাকে এগুলো হচ্ছে আমাদের কি সমানুপাতিক সম্পর্ক থাকে, তাই তো? আর যেগুলো নিচে থাকে তাকে আমরা কি বলি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো তো এখানে কি বলছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, যে চুম্বকীয় আবেশের মানটা কি, বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, সমানুপাতিক কিনা, উপরে আই আছে, এটা দ্বারা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে না? একটু, এই যে, এবার ঠিক আছে।
ঠিক আছে, তাহলে দেখো তো এই ক্ষেত্রে সবার উপরে যেহেতু আই আছে তার মানে সম্পর্কটা কি সমানুপাতিক। আর ডিএল মানে কি, এ দেখো পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। তারপর দেখো কি বলছে, যে কোণের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, সাইন কি, যে সাইন আলফা আসছে তার মানে সাইনেরও সমানুপাতিক। পরে দেখো তো আর মানে দূরত্ব আছে, তাহলে মধ্যবর্তী দূরত্বের কি বর্গের, বর্গের কি ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা আমাকে বলো, এই যে এইখানে এত এত বড় বড় ইনফরমেশন, ইনফরমেশন গুলো কি তোমার কি মুখস্থ করার দরকার আছে? একটা সূত্র শিখলেই হয়ে যায় না? বলো তো। জি ভাইয়া। বুঝছো? যে একটা একটা শিখে থাকি সবগুলো মতো করতে পারি, পারবা না তোমরা? জি ভাইয়া পারবো। ওকে, সহজ জিনিস আমরা সহজ ভাবে করবো তাহলে হবে। যেটা যার সম্পর্কটা। আর এই ক্ষেত্রে তোমার ধরো এইটা তার হচ্ছে বায়োট স্যাভার্টের যে সূত্র, এই সূত্রটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে তোমার বায়োট স্যাভার্টের সূত্র, এটা মনে রাখবা। এই সূত্রটার ক্ষেত্রে এটা হচ্ছে মেইন ফর্ম। তো আগে আর এটার মধ্যে পার্থক্যটা কি, এখানে হচ্ছে তোমার ধরো একটা ধ্রুবক নিয়ে আসছে, এখানে ধ্রুবক নিয়ে আসে নাই, তো একটুকি আর কি, কিন্তু তোমার ঘুরে ফিরে একটাই সম্পর্ক মনে রাখার জন্য, ক্লিয়ার? আর কিছু লাগবে না। এরপরে আসো যে এইখান থেকে ধরো আমরা একাডেমিকে থাকলে অনেক কিছু পড়তে হয়, আমরা এখন শুধু নাম পড়বো যে বায়োট স্যাভার্ট। বায়োট স্যাভার্ট এই সূত্রের প্রয়োগটা কি, বায়োট স্যাভার্ট সূত্রের প্রয়োগ, এ দেখো ক দিয়ে খ দিয়ে কিছু দেখো নাম দেওয়া আছে, আমার মাঝে মাঝে কালার চেঞ্জ হয় কেন, এটা সমস্যা। আচ্ছা দেখো, যদি বায়োট স্যাভার্টের সূত্রের প্রয়োগটা করি, দেখো ক দিয়ে কিছু হচ্ছে লাইন দেওয়া আছে তোমাদের এই ক্ষেত্রে, যে বিদ্যুৎ বাহী লম্বা সরল তারের জন্য কোনো বিদ্যুতের চুম্বক আবেশ, কালারটা চেঞ্জ হচ্ছে কেন, দাঁড়ান একটু কালার সিলেক্ট করে নিই। আচ্ছা হয়েছে মনে হয়। তাহলে দেখো বায়োট স্যাভার্ট সূত্রের ক্ষেত্রে দেখো তুমি এই ক্ষেত্রে ক দিয়ে একটা জিনিস পাবা, এই তার প্রয়োগটা কোথায় তুমি প্রয়োগ করতে পারো, একে কি আমরা শরবত বানাইতে প্রয়োগ করবো না কোন ক্ষেত্রে প্রয়োগ করবো? তাহলে বিদ্যুৎ বাহী মানে বিদ্যুৎ পরিবহন করতেছে এরকম এরকম একটা লম্বা সরল তারের জন্য যে কোনো বিন্দুতে চুম্বক আবেশ আমরা নির্ণয় করার জন্য, এ ধরো এই একটা তার এখান থেকে বিদ্যুৎ পরিবহন করছে, আমি তোমাকে বললাম বলো তো তার থেকে 2 মিটার উত্তরে বা 2 মিটার ডানে কতটুকু এখানে চুম্বক আবেশ আছে বা কতটুকু চুম্বক ক্ষেত্র আছে বের করো। তাহলে এই সূত্রটা তুমি বায়োট স্যাভার্টের সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারবে। জাস্ট হচ্ছে কটা মনে রাখো, যে ক দিয়ে যে লাইনটা দেওয়া আছে দাগায় দিতেছি এইটা, এটা মনে রাখবা। তারপর হচ্ছে সূত্র, সূত্র দিয়ে আমরা পরে আসতেছি এর। আসো খতে দেখো কি মনে রাখবা, এই যে এটা খতে মনে রাখবা বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলী, যে বিদ্যুৎ বহন করতেছে এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী, ওকে? বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। তো এই ঘটনাটাও তোমাকে যদি আমি বলি যে এটা তুমি আমাকে একটু বের করে দেখাও, তুমি কোন সূত্রের কাজে লাগাবা? বায়োট স্যাভার্টের সূত্র কাজে লাগাবে, যেটা আমরা একটু আগে পড়ছি, ক্লিয়ার? তো এই যে বায়োট স্যাভার্ট সূত্রে তুমি জাস্ট এই প্রয়োগটা করবা, এই যে দুইটা লাইন লাগাই দিলাম, উপরে একটা নিচে একটা, এছাড়া হচ্ছে তোমার আর এখান থেকে খুব বেশি পড়ার দরকার নাই। আর তারপর হচ্ছে যে সূত্রটা, যে লম্বা তারের ক্ষেত্রে থাকলে কিরকম থাকবে, বি সমান মিউ নট আই 2 পাই এ, এই সূত্রটা মুখস্থ করবা। আর যদি তোমার হচ্ছে গোলাকার এরকম থাকে তাহলে দেখো সূত্রটা, ওকে? ক্লিয়ার? বুঝছো? সবার আগে হচ্ছে নামটা পড়বা, তারপর সেই সূত্রটা, এটা দিয়ে অনেক সময় হচ্ছে তোমার ম্যাথ আসলে আসতেও পারে, কিন্তু খুব রেয়ার আসবে না। আমরা আসলে একটা প্র্যাকটিস করি তাহলে বুঝবা। এই যে দেখো 2 নম্বরটা আমরা প্র্যাকটিস করে ফেলি, যে 1 মিটার লম্বা, কি বলছে, 1 মিটার লম্বা একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ব্যাপারটা বুঝো, এই একটা তার, লম্বা তার, যার মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার থেকে 5 সেন্টিমিটার দূরে, তার থেকে ধরো 5 সেন্টিমিটার দূরে চুম্বক ক্ষেত্রের মান বের করো। তো এরকম কোশ্চেন যদি আসে তাহলে তুমি এই ক্ষেত্রে কিভাবে বের করবা, এই চুম্বক ক্ষেত্রের মান এই সূত্র দিয়ে বের করবা, ঠিক আছে? বুঝছো? এই সূত্র দিয়ে বের করবা। তো এটা হচ্ছে তোমাদের মেডিকেলে খুব বেশি আসবে না, কারণ এই ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা এটা তুমি ধরো এইভাবে স্বাভাবিকভাবে নির্ণয় করতে পারবা না। তো অনেক ক্ষেত্রে যদি আসে তোমাকে দেখবা কিছু গোঁজামিল দিয়ে দিবে, তবে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। জাস্ট একটু ধরো আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা বুঝে নিলাম, বুঝছো না? এটা আর কিছু লাগবে না আমাদের এখান থেকে, ক্লিয়ার? এম্পিয়ারের সূত্রের ক্ষেত্রে শুধু তার প্রয়োগটা জেনে নেবা, যে নিচের গুণটি এম্পিয়ারের সূত্রের জন্য সঠিক হতে পারে বা কত নয়। তারপর হচ্ছে ক্ষেত্রফল মোট প্রবাহ মাত্রার মিউ নট গুণ, এই কথাটা আর কিছু লাগবে না এখান থেকে, সূত্র টুত্র তোমাদের লাগবে না। গতিশীল চার্জের উপর চুম্বক বল, এই যে এই ক্ষেত্রে শুধু এই লাইনটা মনে রাখবা, গতিশীল চার্জের উপর যে চুম্বক বলটা থাকে আমরা লরেন্স বল বলি। জিনিসটা কিরকম, ধরো হচ্ছে তুমি ধরো একটা ক্ষেত্র বানাইছো, একটা চুম্বক ফিল্ড বানাইছো, এই ফিল্ডের উপর দিয়ে ধরো আমি দৌড়াই চলে গেলাম, এই ফিল্ডের উপর দিয়ে আমি দৌড়াই চলে গেলাম। তো এই যে আমি গতিশীল না, তো আমি গতিশীল, তো আমি এইখান থেকে যাওয়ার সময় যতটুকু ধরো বল অনুভব করলাম, যতটুকু বল অনুভব করলাম, একে আমরা কি বলতেছি, লরেন্স বল। তুমি এখানে কি কি মনে করো, শুধু এই লাইনটা মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নাই, যে গতিশীল চার্জের উপর যে চুম্বক বলটা আমরা পাই তাকে আমরা কি বলবো, লরেন্স বল বলবো, ঠিক আছে? লজেন্স না, লরেন্স, বানানটা দেখো। বুঝছো? জি ভাইয়া। ওকে। তারপর যে এই ক্ষেত্রে চলে আসো, এই যে এই লরেন্স বলের ক্ষেত্রে এই যে এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট,
এটা সত্য মিথ্যার জন্য আসবে নিচের কোনটি লরেন্স বলের ক্ষেত্রে সঠিক, কোনটি ভুল। এটা আর কি, যে তাদের হচ্ছে গাণিতিক যদি আমরা রূপটা দেখতে চাই, তো গাণিতিক রূপটা কিরকম হবে, এরকম হবে। পারবো না আমরা? দেখো এফ সমান সমান এই ক্ষেত্রে কি, আমরা চুম্বক ক্ষেত্রকে তো আমরা বি দিয়ে প্রকাশ করি, এটা তো জানো। বিদ্যুৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করি, এটা জানি না আমরা? এটা তো মোটামুটি জানি। তো এই ক্ষেত্রে জি যদি লরেন্স বলটা এফ হয়, লরেন্স বলটা যদি এফ হয়, তাহলে এই যে তাদের রাশিমালাটা ভাইয়া, হচ্ছে তোমার এরকম আসে। ক্লিয়ার? এই মাঝে জিনিসটা মাঝে হচ্ছে আমরা মনে। ভাইয়া, হুম। মাঝে মাঝে আপনার ভয়েস অনেক ফাস্ট হয়ে যাচ্ছে তো। সবার সেম? কেউ একজন বলো, তোমাদের সবার ক্ষেত্রে কি সেম? সবাইকে আনমিউট করতে বলি। ওর জি তো আনমিউট ভাইয়া, হয়নি। সে মানে মাঝে মাঝে মনে হচ্ছে 1.2x স্পিডে হ্যাঁ, চলে যাচ্ছে। সব সময়? মাঝে সব মাঝে সময় ভাইয়া। না, মানে আপনি ধরেন একটা জিনিস লিখে লিখে বোঝাচ্ছেন, ওই সময় মানে ওই সময় ঠিক আছে, মানে আর বাকি সময় মানে যখন স্লাইড নিয়ে চলে যাচ্ছেন তখন একটু বেশি ফাস্ট। হুম। আচ্ছা, এখন প্রবলেম এটা হচ্ছে তো না, বুঝছো বাট লরেন্স। আপনি মনে হয় আমাদের কথা পরে শোনেন। না, তোমাদেরটা হচ্ছে মাঝে মাঝে ঠিকঠাকই আসে, পরে তো লরেন্স বল বুঝছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া বুঝি। ওকে, এটা বুঝলেই হবে আমাদের। ওকে, তারপর যে এই ক্ষেত্রে একটা জিনিস ধরো আমরা একটু পরে রাখি, এটা একটু ধরো বেসিক একটু আমাদের বোঝার দরকার আছে। একটা স্থির ইলেকট্রন, দেখো একটা স্থির ইলেকট্রনের চারদিকে কোন ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবা। নাবিস কি বলছো? কেন? আচ্ছা যাই হোক, দেখো এখানে কি বলছে, একটা স্থির ইলেকট্রনের চারদিকে কি উৎপন্ন হয়, শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো, একটা স্থির ইলেকট্রনের ক্ষেত্রে কি উৎপন্ন হয়, শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। কিন্তু এই ইলেকট্রনটা যদি চলন্ত অবস্থায় থাকে, তবে এটা তড়িৎ এবং চুম্বক, তড়িৎ এবং চুম্বক উভয় সৃষ্টি করে। এই জিনিসটা খেয়াল রাখতে পারবে না। যদি স্থির থাকি, স্থির থাকলে শুধু বিদ্যুৎ ক্ষেত্র উৎপন্ন করতেছে, যদি সে হচ্ছে গতিশীল থাকে তখন সে তড়িৎ প্লাস চুম্বক দুইটাই উৎপন্ন করতেছে। বুঝছো? তো এইটা আমরা একটু মনে রাখবো, তাহলেই হবে, আর কিছু তো মনে রাখার দরকার নেই। আর এদের লব্ধিটা তখন কি হবে, লব্ধিটা হবে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র হবে। ঠিক আছে, লব্ধি মিক্স করে দিয়ে দিবা একসাথে আর কি, তার সেটা আর কোনো কিছু লাগবে না। হ্যালো, এখন কি সাউন্ড জোরে শোনা যায় নাকি? না ভাইয়া, সব সময় তো হয় না, হুম, আচ্ছা দেখো। কিন্তু প্রবলেমও হয় না, শুধু বললাম যে এরকম হচ্ছে। হুম, আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখো যে এই ক্ষেত্রে আমরা কয়েকটা ইনফরমেশন একটু মনে রাখলে হবে, যে দুটি বিদ্যুৎগ্রাহী সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বল, ধরো বিদ্যুৎ পরিবহন করতেছে, এই ক্ষেত্রে থাকাও এই যে ধরো আমাদের দুইটা পাইপ, এই একটা এ পাইপ, এটা বি পাইপ, এদের মধ্যে দিয়ে ধরো বিদ্যুৎটা পরিবাহিত হচ্ছে, এর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। এখন দুইটার মধ্যে তো চুম্বক তৈরি হচ্ছে না, এইটার চারপাশে ধরো চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এটার চারপাশে কি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন এদের মধ্যে দেখা যায় একসময় কি আকর্ষণ করে, একসময় বিকর্ষণ করে। এখন কখন তারা আকর্ষণ করবে, কখন তারা বিকর্ষণ করবে, এই জিনিসটা আমরা একটু জানলেই হবে, আর কিছু লাগবে না। দেখো আমি এটা দেখাই দিতেছি তোমাদের। এ দেখো, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে, দুটি সমমুখী মানে সেম ডিরেকশনে আগাচ্ছে, এরকম সেম ডিরেকশনে যদি আগায়, সমমুখী সমান্তরাল, তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ধরো আমি উত্তরে যাচ্ছি, আরেকটা উত্তরে যাচ্ছে, তাহলে তাকে কি বলবো, যে কি অবস্থা, চলো একসাথে যাই দুইজন, তাই না? তাহলে দুইজন একসাথে গিয়ে আকর্ষণ করে, দুইজন ধরে একসাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাবো, ব্যাপারটা এরকম। আর যদি ধরো বিপরীতমুখী থাকে, যে একটা হচ্ছে ডানে যাচ্ছে, একটা বামে যাচ্ছে, তাহলে যা সর্বোচ্চ কি বলবে, হেই কি অবস্থা, কোথায় যাচ্ছ, শেষ, তাই না? তাহলে পরস্পরকে কি করবে, তারা বিকর্ষণ করবে। এটা আমরা মনে রাখতে পারবো না। যদি সেম ডিরেকশনে থাকি আকর্ষণ করবো, যদি অপোজিট ডিরেকশনে থাকবে তাহলে আমরা কি করবো, বিকর্ষণ করবো। আমরা না, মানে হচ্ছে ধরো তড়িৎ প্রবাহ। ঠিক আছে, জি ভাইয়া। মনে থাকবে না? ওকে, তারপর দেখো দুটি সমান্তরাল তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে যে এই যে ক্রিয়াশীল বলটা, এই ক্রিয়াশীল বলটা দেখো, এই যে এই ক্ষেত্রে আমরা যদি একটা সূত্র পড়ি তাহলেই হবে। আচ্ছা, সূত্র আমরা পরে পাবো। তো এই যে এই ক্ষেত্রে দেখো, এই যে এই সূত্র বললে হচ্ছে আমরা ইজিলি মনে রাখতে পারি। ঠিক আছে, এই সূত্র বলে মনে রাখতে পারি। এই সূত্রে সবকিছু বলে দাও, ভালোভাবে তাকায় দেখো, এটা হচ্ছে ধরো আমাদের ধ্রুবক, তো আমরা ধ্রুবককে বলে দিলাম। দুইও তো কনস্ট্যান্ট, দুইকেও বলে গেলাম। তাহলে ব্যাপারটা যদি আমরা লিখতে চাই, এরকম লিখতে পারি না, এফ সমানুপাতিক উপরে I1 I2 বাই নিচে আর। তাহলে এদের সম্পর্কটা বলতো, এই যে এখানে ক্রিয়াশীল যে বলটা আসলো, এই বল সম্পর্ক কিরকম সম্পর্কটা হচ্ছে দুইটা তড়িৎ প্রবাহের গুণফলের সমানুপাতিক কিনা, বা প্রত্যেকটার হচ্ছে তোমার ধরো তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, দূরত্বের কি বর্গে, দূরত্বের শুধু ব্যস্তানুপাতিক। বুঝছি না আমরা, দূরত্বের শুধু ব্যস্তানুপাতিক। তাহলে সূত্র মনে রাখলে কি আমরা ইজিলি পারি না?
ইজিলি কিন্তু পারি। ক্লিয়ার? তাহলে দেখো এই যে এই কথাটাই হচ্ছে তোমাদের এখানে লেখছে, যে এই কথাটা এখানে লেখছে যে প্রবাহের গুণফলের সমানুপাতিক এবং দৈর্ঘ্যের সমানুপাতিক পরিবাহীর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের শুধু আর, নট আর স্কোয়ার, এটা মনে রাখবা। দূরত্বের আবার বর্গ দিয়ে দিও না, ঠিক আছে? দূরত্বের ব্যস্তানুপাতিক। বুঝছো তোমরা? এক সূত্র শিখলে আমরা সব সম্পর্ক শিখে ফেলবো, আর কিছু লাগবে না এক্ষেত্রে। বুঝছি নাকি? বুঝছি ভাইয়া। Okay, আচ্ছা তাহলে আগের গুলো হচ্ছে আমাদের এখানে লেখছে। তাহলে জানার বিষয়টা আমরা যদি আবার রিক্যাপিচুলেট করি তাহলে ধর আগেরটা আমরা পেয়ে যাবো। জানার বিষয়টা আবার রিমাইন্ডার দিব, তাহলেই হবে। এরপর তোমার এই ক্ষেত্রে লাগবে না যে হল প্রভাব বা হচ্ছে হল ক্রিয়া। হল প্রভাব বা হল ক্রিয়া, দেখো হল প্রভাব হল ক্রিয়া থেকে শুধু আমরা ধরো এই ক্ষেত্রে এটা কি চলে যাচ্ছে এখানে। আচ্ছা এখন সাউন্ড কেমন বলো তো? সাউন্ড ঠিকঠাক কিনা? ঠিক আছে ভাইয়া। হুম, দাঁড়াও। দেখো হল প্রভাবটা কি? হল প্রভাব, হল ক্রিয়া, হল বিভব, হল ভোল্টেজ। এই ক্ষেত্রে সবার আগে দরকার কি, এই যে এই বেচারার নামটা দেখো, একই জনকে কয়েকটা নামে হচ্ছে আমরা ইন্ডিকেট করতেছি। বুঝছো? একই জনকে হচ্ছে আমরা কয়েকটা দিকে ইন্ডিকেট করতেছি। জিনিসটা কি দেখো, কোন তড়িৎ পরিবাহী পরিবাহককে, কোন তড়িৎ পরিবহন করছে এরকম একটা পরিবাহককে কি চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্র, মানে যদি চুম্বক ক্ষেত্র তোমার ধরো কোনো একটা তড়িৎ পরিবহন করে নিয়ে আসে, তাহলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে কিভাবে লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি করে। ঠিক আছে? লম্ব বরাবর একটি বিভব পার্থক্য যে সৃষ্টি করলো, এই জিনিসটাকে আমরা কি বলতেছি? হল বিভব বা হল প্রভাব বা হল ক্রিয়া। ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। এটা কি, এটা আমরা একটু বললেই হবে। ডিকম্পোজিশনে নিয়ে নিলাম এটা আর কি। তারপর যদি এক্ষেত্রে তুমি সূত্রটা মনে রাখো, সূত্র মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। এটা দেখো, সূত্র মনে রাখলে হবে। যখন বিএস, বিএস দ্বারা হচ্ছে আমরা কি মনে রাখবো? বি তে হচ্ছে এভাবে মনে রাখতে হবে। বি আসলে এইভাবে এভাবে মনে রাখার কিছু না। বি মানে হচ্ছে বিভব বা ভোল্টেজ, আর হচ্ছে তুমি এইচ দিয়ে মনে রাখবো হচ্ছে হল। তাহলে এটা কি হল বিভব ইন্ডিকেট করতে। তাহলে বিএস দিয়ে মনে রাখবো বিআই, নিচে হচ্ছে এনটি কিউ, বিআই এনটি কিউ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যদি বের করতে বলে কোনটার সাথে কি সমানুপাতিক, কোনটার সাথে কি ব্যস্তানুপাতিক, পারবা না। এক সূত্র বা এক ফর্মুলা শিখে ফেললে আমাদের ধরো লিস্ট হচ্ছে তিন চারটা হচ্ছে ধরো এমসিকিউ ডিরেক্টলি হচ্ছে কমন পাওয়া যায়। ফিজিক্স হচ্ছে মেডিকেলের এই কারণেই সহজ। ঠিক আছে? ওকে। আচ্ছা তারপর দেখো হল ভোল্টেজে কি বলতেছে। হল ভোল্টেজে প্রতি একক আয়তনে চার্জ বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক। প্রতি একক আয়তনে চার্জ বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক। কারণ একক আয়তনে চার্জ, এই যে এটাকে কি দিয়ে মিন করতেছি আমরা? এন দিয়ে মিন করতেছি। ক্লিয়ার? এটা আমি মুছে দিই, তারপর আবার বুঝবো না। তো এন দিয়ে মিন করতেছি। তাহলে এই সূত্র থাকলে কিন্তু হচ্ছে আমাদের জন্য ইজি হয়। এক সূত্র পারলে হচ্ছে ধরো আমরা পারি। বুঝছো? এটা আর কি। তোমাদের কি কঠিন লাগতেছে এই চ্যাপ্টার? ভাইয়া আমি এর আগে কখনো পড়ি নাই, এই জন্য মানে কঠিনও না, ভাইয়া মানে কঠিন কিছুই না, না। কিন্তু মাঝে মাঝে বুঝতে বুঝতে মাথা হ্যাং হচ্ছে, মানে এইটা হ্যাং না, আমি তো। হাফ, হুম, বলো। মানে হাফটা বুঝছি, হাফটা বোঝার চেষ্টা করছি, এই দুইটার মাঝে আছি। উম যেটা না বলে এটা সাথে সাথে বলে ফেলবা, পরে তো সমস্যা নাই। তুমি বললে আমি না বলে দিব তাহলে। বুঝেছি, বাট মানে একটু বোরিং লাগছে আর কি। বোরিং ভাইয়া না। আমি তো এটা বুঝতেছি না যে মানে না বুঝার কিছু কি আছে, বা আমি বুঝতেছি না সেটা আমি নিজেও বুঝতেছি না। এই না চ্যাপ্টারটা এখানে না, কেমন জানো? চুম্বক। ব্যাপারটা হচ্ছে কি যে বুঝি না ওইটাই বুঝি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ওইটাই, হুম, ওইটাই আমার সাথে হচ্ছে। হুম, আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। এক্ষেত্রে তোমার ধরো কি বলে, এই নাফিস চ্যাপ্টার, এই লিখছে। চ্যাপ্টারের ক্ষেত্রে যদি পড়ো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার ধরো মোটামুটি নাস, আজ কি। আচ্ছা, নাফিস লিখছে এখানে, কি কি মেসেজ লিখছো? করছে, হ্যাঁ মেসেজ ওই যে করছে কখনো দেখেন। মাথায় ঢুকে আবার কখনো আস, ঢুকছে না। বিগাস। মেডিটিস একটু দেখাই দিয়েন। আচ্ছা, ও আপনাকে পার্সোনাল মেসেজ করছে, আপনি আমাদেরকে দেখাই দিন। না মেডিটিক্স দেখাইতে বলছে আর কি। আচ্ছা মেডিটিক্স দেখাই দিব না, সমস্যা নাই। এইখান থেকে হচ্ছে তোমার এই চ্যাপ্টার তুমি দাগাই দিতেছি না, এক্স্যাক্টলি তোমাকে যা দাগাই দিতেছি তাই দেখো তো। এই যে এইখান থেকে জাস্ট হচ্ছে এই এক সূত্র শিখলে আমরা পড়া মুখস্থ হয়ে গেল। যদি তোমাদের আগে পড়া না থাকে তাহলে তো বিএস বাই বি এন টি কিউ এটা তো তোমাদের মুখস্থ না। তো এই জিনিসটা তোমার কঠিন লাগবে যে এটা কি। তো এটা তো তোমার মুখস্থ করতে হবে। যখন তুমি পড়বা তোমার মুখস্থ হয়ে যাবে, তখন তো তুমি বুঝতে পারবে, তাই না? তখন এইটা পড়লা, তারপর আর কোনো পড়া নাই, তুমি নিচে আসো, নিচে আসো, তিন চার পেজ পরে কি হচ্ছে তুমি আবার এই ক্ষেত্রে একটু পড়া পাবা। বুঝছো? তো সহজ না?
চুম্বক ভ্রামকটা আর কি এই ক্ষেত্রে। যে চুম্বক ভ্রামক নিয়ে যদি আমরা পড়ি তাহলে চুম্বক ভ্রামকের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে আমরা একক একক পড়বো। দ্যাটস ইট, এই ক্ষেত্রে আর এইদিকে লাগবে না কিছু। দেখো, এই যে চুম্বক ভ্রামক সমান সমান আই এ, এটা মনে রাখতে হবে। চুম্বক ভ্রামক সমান সমান আই এ। এটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা কি? এটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে এই যে এই লাইনটা, এটা যদি আমরা মুখস্থ করি তাহলে তো হয় যে চুম্বক ভ্রামক সমান সমান কি তড়িৎ প্রবাহ আর ক্ষেত্রফলকে যদি আমরা গুণ দিই তাহলে যে জিনিসটা পাবো তাকে আমরা কি বলতেছি? তাকে বলতেছি হচ্ছে আমরা চুম্বক ভ্রামক। এখন একটা কোশ্চেন আসছে যে দুটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত 1:3। ব্যাসার্ধের অনুপাত এত হলে তাহলে তাদের চুম্বক ভ্রামকও পরস্পর সমান, তাহলে তড়িৎ প্রবাহের অনুপাত কত? তাহলে দেখো তো কি কি বলছে। তোমার ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ মানে আর, তো তোমার আর দিয়ে তো কোনো সূত্র নেই, আর থাকলে হচ্ছে তুমি এ ধরে নিবা। বুঝছো? কারণ পায়ের স্কোয়ার মানে ক্ষেত্রফল, তাহলে পায়ের স্কোয়ার যেহেতু আর আছে তার মানে ধরে নাও মনে মনে এ দেওয়া আছে। পরস্পর সমান তার মানে হচ্ছে তার ভ্রামক যদি সমান হয় আই এ সমান সমান I2 এই দুইটা সমান। এই দুইটা সমান হলে তোমার আয়ের মানও দেওয়া আছে। দেখো, আয়ের মান দেওয়া নেই, যেহেতু সমান বলতেছে আমরা কাটাকাটি চলে যাবে, তাই না? না, আই তো বের করতে বলছে, কি বলি। তাহলে আই বের করতে বলবে, তারপর হচ্ছে তোমার এর পরিবর্তে তোমার এখানে আর দিয়ে সম্পর্ক নিয়ে আসবে। দেখো তো, এই যে এখানে দেখো, যদি আমরা একটু বোঝাই, আয়ন ওভারঅল এই রাশিমালাটা তো বুঝছি আমরা, দুইটা যেহেতু ভ্রামক সমান তাহলে I1 A1 সমান সমান I2 A2। কারণ চুম্বক ভ্রামক সমান সমান কি আই মানে কি তড়িৎ প্রবাহ, এ মানে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে যখন হচ্ছে তুমি তড়িৎ প্রবাহ দিয়ে গুণ দিবা তখন যে আমরা ফর্মুলাটা পাবো, যে সূত্রটা, যে ফলটা পাবো, এটা হচ্ছে চুম্বক ভ্রামক। দুটো যদি সমান হয়, হইলেও সমান, আমাকে কি বলছে? তড়িৎ প্রবাহের অনুপাত বের করার জন্য। তাহলে অনুপাত বের করার জন্য সমান দুইটা রাশি হচ্ছে আমি কই রাখবো? বাম পাশে রাখবো। সমান দুইটাকে যদি আমি বাম পাশে রাখি তাহলে দেখো তো A2/A1। তো এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, আমরা জানি বৃত্তের বা ক্ষেত্রফল, তো এটা আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, পাই আর ওয়ান স্কোয়ার। তো পাই তো হচ্ছে কাটাকাটি, R1 R2। তো দেখো R1 R2 অনুপাত তোমার এই ক্ষেত্রে দেওয়া আছে কি নিয়ে? নাই। অনুপাত কি এক্ষেত্রে তোমার দেওয়া আছে? 1:3। তো এটাকে তুমি যদি বসো এক্ষেত্রে 9:1 পাবা। তো এটা বোঝানোর শর্ত, উদ্দেশ্য এই না যে এই ম্যাথটা তোমার চলেই আসবে। কিছু কিছু জিনিস আছে, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। যেরকম তুমি যদি এই ম্যাথ যদি পারো, এই ম্যাথ পারলে তোমার হচ্ছে ধরো এই ফর্মুলা কখনো ভুলবা না, তাহলে এই ফর্মুলাটা বাই ডিফল্ট তোমার মাথায় বসে থাকবে। ধরো বাই চান্স তোমার মেডিকেলে এইটাই আসলো, যে আয়ের মান দেওয়া, এর মান দেওয়া, বললো চুম্বক ভ্রামক বের করার জন্য, তখন তো তোমার মাথায় হাত যে আয়ের মান এর মান জানলে তো আমি চুম্বক ভ্রামক তো বের করতে পারবো না, কারণ হচ্ছে চুম্বক ভ্রামকের আমাদের ফর্মুলা উপরে পাইছি আরো কঠিন কঠিন ফর্মুলা, বুঝছো না? তখন গিয়ে কিন্তু তুমি এটার হেল্প নিতে পারবা। বুঝছো এখন? জি ভাইয়া। Okay, এটা হচ্ছে ধর আমাদের কথাবার্তা। এখন এই ক্ষেত্রে আসো, এটা কি? এটা দেখো, যে বোর বোর ম্যাগনেটন, এটা আমরা চুম্বক ভ্রামকের ন্যূনতম মানটাকে আমরা কি বলি? বোর ম্যাগনেটন। এটা একটু জেনে রাখি। চুম্বক ভ্রামকের যে ন্যূনতম মান আছে তাকে আমরা কি বলি? বোর ম্যাগনেটন। এখন বোর ম্যাগনেটনকে মিউ দিয়ে প্রকাশ করি। তো এই বোর ম্যাগনেটন, এটার মানটা কত? এটার মানটা একটু জেনে রাখবা, জাস্ট মানটা জেনে রাখবা। মানটা যে খুব ইম্পর্টেন্ট সেরকমটা না, এক দুইবার জেনে রাখবা, এক দুইবার পড়বা, তাহলে যতটুকু তোমার মাথায় থাকবে আর কি, এটা আর কি এককটা মনে রাখবা। তবে এটা মনে রাখবা, চুম্বক ভ্রামকের এই ন্যূনতম মানটাকে আমরা কি বলতেছি? বোর ম্যাগনেটন। একে কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এটা কিন্তু তোমার মেডিকেল আসতে পারে, খুবই কম পড়া। দেখো, ঘুরে ফিরে আসলে প্রত্যেকটা চ্যাপ্টার পৃষ্ঠা থেকে এক লাইন, দুই লাইন, এক লাইন বা কোনোটা থেকে নাই, এরকম পড়া আমরা পড়তেছি। ক্লিয়ার? দেখো, এখন একটা জিনিস এখানে পেয়ে যাচ্ছি আমরা, পৃথিবীর চুম্বকত্ব। তো আমাদের পৃথিবীটা তো একটা চুম্বকের মতো, তাই না? চুম্বক কিনা বলো তো জি। পৃথিবী? জি ভাইয়া। ওকে, দেখো এই যে এখানে ধরো আমি একটা পৃথিবী আঁকাই ফেলছি। ক্লিয়ার? সুন্দর একটা পৃথিবী। তাহলে এই যদি আমি একটা পৃথিবী আঁকাই ফেলি, পৃথিবী আঁকাই ফেলে দেখো আমি তাকে এভাবে ভাগ করছি। এইভাবে ভাগ করার উদ্দেশ্য কি? ধরে নাও এইটা হচ্ছে পৃথিবীর উত্তর, এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা হচ্ছে কি পূর্ব। ক্লিয়ার? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পৃথিবীটাকে হচ্ছে আমরা আঁকাই ফেললাম। তবে এই যে আমি ধরো তাদেরকে চারটা ভাগে ভাগ করলাম, দিক নির্দেশনা করলাম উত্তর দক্ষিণ, এটা হচ্ছে ধরো আমাদের ভৌগোলিক দিক। এটা কি? ভৌগোলিক দিক। তবে হচ্ছে চুম্বকের উপর ডিপেন্ড করে হচ্ছে, আমরা জানি চুম্বকের কয়টা মেরু থাকে, একটা চুম্বকের একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, তাই তো? এটা তো জানো নাকি? জি ভাইয়া। ওকে। তো এই যে চুম্বকের যে উত্তর মেরুটা থাকে, চুম্বকের উত্তর মেরুটা কিন্তু পৃথিবীর সাথে, পৃথিবীর যে আমাদের যে ভৌগোলিক এরিয়া যে উত্তর মেরু আছে এটার সাথে তোমার 100% মিলে না। এটার সাথে 100% মিলে না, তার কিছু হচ্ছে একটু পার্থক্য থাকে। তো এইগুলো হচ্ছে আমরা এখন পড়বো। তো আসলে আমরা ডিরেক্টলি কয়েকটা ইনফরমেশন মুখস্থ করে ফেলি। যে পৃথিবী যে একটি চুম্বক, এটা কে বলেন? এটা বলেন ডাক্তার গিলবার্ট। তখন ডাক্তার গিলবার্ট কে? এটা হচ্ছে রানী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক। রানী এলিজাবেথ কে? বেঁচে আছে না মারা গেছে বলো তো? মারা গেছে।
আচ্ছা, যাই হোক, তাহলে রানী এলিজাবেথটা হচ্ছে কম ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে এটা। তারপর জেনে রাখবো যে রানী এলিজাবেথের হচ্ছে তোমার ধরো কে ছিল, যে পারিবারিক চিকিৎসক বা ফ্যামিলি ডক্টর কে ছিল, ডাক্তার গিলবার্ট। তো পৃথিবী একটি চুম্বক, এটা কে প্রমাণ করেন? ডাক্তার গিলবার্ট। খুব একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে পৃথিবী একটা চুম্বক কে প্রমাণ করেন? ডাক্তার গিলবার্ট। মুখস্থ করে ফেলো, ক্লিয়ার? ওকে। তাহলে একটা চুম্বকের দুইটা মেরু থাকে আমরা জানি, একটা হচ্ছে তোমার কি দক্ষিণ মেরু, আর একটা হচ্ছে কি একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু একটা উত্তর মেরু। তো দক্ষিণ মেরুটা দেখো কোথায় আছে, কানাডার উত্তর দিকে হচ্ছে বুথিয়া উপদ্বীপে, বুথিয়া উপদ্বীপে। তাহলে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দক্ষিণ মেরু কই? বুথিয়া উপদ্বীপে, মনে থাকবে। আর উত্তর মেরুটা কি? অ্যান্টার্কটিকা মহাদেশের দক্ষিণ ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এই লাইনটা একটু কষ্ট করে মনে রাখবা, একটু মনে রাখা কঠিন জানি, জিকের মতো হয়ে যাচ্ছে অনেকটা, তারপর একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে আমরা ফিজিক্সের যে শাখায় হচ্ছে আমরা ধরো চুম্বক নিয়ে আলোচনা করবো, তাকে আমরা কি বলবো? ভূচুম্বকত্ব বা হচ্ছে পৃথিবীর চুম্বকত্ব, যেহেতু পৃথিবীর চুম্বক নিয়ে আমরা আলোচনা করতেছি, ক্লিয়ার? এখন দেখো তো, আমরা কি বলতেছিলাম, যে পৃথিবীর নিজস্ব একটা উত্তর দিক আছে, পৃথিবীর নিজস্ব একটা দক্ষিণ দিক আছে, কিন্তু এই চুম্বকের উত্তর আর দক্ষিণ তাদের সাথে কিন্তু মিল নেই, একটু ডিফারেন্স আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পৃথিবীর যে দিক তাকে বলে আমরা ভৌগোলিক। পৃথিবীর উত্তর দিকটাকে বলবো পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু, দক্ষিণটাকে কি বলবো আমরা? ভৌগোলিক দক্ষিণ মেরু, ক্লিয়ার? কিন্তু এই ক্ষেত্রে ধরো এই যে তাদের মধ্যে যে চেঞ্জটা থাকে, ধরো আমি যদি এইখানে দেখায় দিই, ধরো কি নিমো, গোলাপি কালার নিয়ে নিই। এই যে এইটা হচ্ছে ধরো কি, এটা হচ্ছে ধরো চুম্বক মেরু, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে চুম্বক মেরু। তাহলে লাল অংশটা হচ্ছে ধরো পৃথিবীর দিক, আর হচ্ছে তোমার ধরো, আমি ধরো এটা কি কালার দিয়ে লিখি, এটা হচ্ছে ধরো উত্তর। এটা কার উত্তর? চুম্বকের। এটা কার দক্ষিণ? চুম্বকের। কালো অংশটা যেটা কালো দিয়ে লিখতেছি, এটা হচ্ছে ধরো চুম্বকের দিক। আর যেটা হচ্ছে আমরা লাল দিয়ে আঁকাইছি মাঝখানে, এই যে লাল দিয়ে যেটা আঁকাইছি, এটা হচ্ছে কি পৃথিবীর। তাহলে দেখো তো, পৃথিবীর সাথে ভৌগোলিক যে মেরু আছে এর সাথে কি চুম্বকের মেরু কি মিলছে নাকি মিলে নাই, বলো তো? সে ভাইয়া। কই মিলছে মিয়া? কি? পৃথিবীর ভৌগোলিক দিকের সাথে হচ্ছে চুম্বকের দিকটা কি মিলছে নাকি মিলে নাই? না। এটি তো বলতেছি মিলে নাই। তার মানে দেখো, উত্তর থেকে সে কিছুটা অংশ সরে গেছে, দক্ষিণ থেকেও সে কিছুটা অংশ সরে গেছে। এখন হচ্ছে আমাদের এইটি মুখস্থ করতে হবে, উত্তর থেকে কতটুকু সরে গেছে, দক্ষিণ থেকে কতটুকু সরে গেছে। এটা দেখো, ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে হচ্ছে তোমার এই যে 2500 কিলোমিটার পশ্চিমে, আর উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে কতটুকু কত 2200 কিলোমিটার পূর্বে অবস্থিত, ঠিক আছে? তো এইটা যদি হচ্ছে আমরা এখান থেকে জানি, তাহলে ধরো হবে, মুছে দেই, এটা তো মুছে না, ঠিক আছে? দক্ষিণ উত্তর আগে, ঠিক আছে? তাহলে এটা পারবো না, পারবা কিনা? মুখস্থ করতে পারবা? পারবো ভাইয়া। এটা দেখো কি বললাম, যে ধর পৃথিবীর দুইটা মেরু থাকবে, তারপর হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের দুইটা মেরু থাকবে। এখন এই মেরুটা তো হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের বাই ডিফল্ট মনে হচ্ছে উত্তর দক্ষিণ এই বরাবর হওয়ার কথা, কিন্তু এই বরাবর হবে না, তাদের মধ্যে এরকম একটা ডিরেকশন উল্টা হয়ে যাবে। তো উল্টা হওয়ার ক্ষেত্রে তাদের মাঝখানে সে কতটুকু সরে যেতেছে এটা আমরা মনে রাখবো। দেখো, যে পৃথিবী ভূচুম্বকের যে দক্ষিণ মেরু মানে চুম্বক ক্ষেত্রের যে দক্ষিণ মেরু, এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 প্রায় হচ্ছে 2500 কিলোমিটার পশ্চিম দিকে সরে গেছে। এই যে 2500 কিলোমিটার পশ্চিম দিকে সরে গেল। আর যেটা হচ্ছে তোমার ধরো উত্তর মেরু আছে, এটা দক্ষিণ মেরু থেকে 2200 কিলোমিটার পূর্বে সরে গেল, বুঝছো? এটা হচ্ছে আমরা এক্ষেত্রে মনে রাখবো। তাহলে দেখো তো, এটা কি হচ্ছে তোমার পূর্বের দিকে সরে আসছে না, এটা পশ্চিমের দিকে সরে গেছে না? এটা আর কি বললাম, আর কিছু বলি নাই। মনে থাকবে এই 2200 2400 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে দেখো, এই যে তারা মধ্যবর্তী কতটুকু বেঁকে গেছে, এই যে কোণটা আমাদের লাগবে, এই কোণটা হচ্ছে কত? 18 ডিগ্রি। তার মানে তারা কত? 18 ডিগ্রি, 18 ডিগ্রি হচ্ছে বেঁকে গেছে। তাহলে ভৌগোলিক অক্ষের সাথে যে ভূচুম্বক, ভৌগোলিক অক্ষের সাথে ভূচুম্বকের অক্ষ কতটুকু? 18 ডিগ্রি। এটা মনে থাকবে, 18 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যকার কোণ, বুঝছো? ক্লিয়ার কিনা? এখন একটা বেসিক কোয়েশ্চেন ধরি, তোমাদের বেসিক কোয়েশ্চেনটা হলো, যে এটা হচ্ছে ধরো আমাদের পৃথিবী, এটা পৃথিবীর ধরো উত্তর মেরু। পৃথিবীর উত্তর মেরুর দিকে ধরো তুমি এখানে একটা চুম্বক ছেড়ে দিলা, চুম্বকটা হচ্ছে ধরো এইভাবে ছেড়ে দিছো। চুম্বকের ক্ষেত্রে তোমার ধরো এটা উত্তর, এটা দক্ষিণ। যখন তুমি ধরে রাখছিলা, তুমি হঠাৎ করে ছেড়ে দিলে পৃথিবীর এই উত্তর মেরুর দিকে হচ্ছে চুম্বকের কোন অংশটা সরে যাবে? চুম্বকের কি দক্ষিণ মেরুটা সরে যাবে নাকি উত্তর মেরুটা সরে যাবে, বলো তো? চুম্বক দেখছো না তুমি? যদি ধরো হাতে একটা চুম্বক ঝুলাও, রশি দিয়ে বেঁধে যদি চুম্বক ঝুলাও, এটা দেখবো হচ্ছে ঘুরতে ঘুরতে এরকম একটা ডিরেকশনে সে গিয়ে স্থির হয়ে গেছে, বুঝছো? তো এই যে সে স্থির হইলো, এখন বলো তো পৃথিবীর যে আমাদের ভৌগোলিক যে উত্তর মেরু আছে, এটার দিকে হচ্ছে কোন অংশটা সরে যাবে, দক্ষিণ অংশ নাকি উত্তর অংশটা সরে যাবে? মানে কাকে আকর্ষণ করবে, দক্ষিণকে নাকি দক্ষিণকে আকর্ষণ করবে আর দক্ষিণ? উত্তরকে বিকর্ষণ করবে।
বুঝছো? এখন দক্ষিণকে আকর্ষণ করলে তো আমরা তো জানি, আমরা মনে হতে পারে যে দুইটা মেবি হচ্ছে সেম একটা স্ট্রেট লাইনে চলে আসবে, কিন্তু স্ট্রেট লাইনে কি চলে আসে? আসে না, তারা হচ্ছে কত, না 18 ডিগ্রি পরিমাণ বেঁকে যায়, 18 ডিগ্রি পরিমাণ বেঁকে যায়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এই ক্ষেত্রে হচ্ছে 2500 কিলোমিটার, এই ক্ষেত্রে হচ্ছে 2200 কিলোমিটার, তাই তো? মনে থাকবে? এটাই বললাম, আর কিছু না। তারপর দেখো, এই যে ভূচুম্বকের হচ্ছে উত্তর মেরুকে বলা হয় নীল মেরু, আর দক্ষিণ মেরুকে কি বলা হয়? লাল মেরু। এটা তোমরা কিভাবে কিভাবে মনে রাখো? উত্তরকে নীল, তারপর হচ্ছে দক্ষিণকে লাল, কিভাবে মনে রাখো? আমি তো এটা পড়িই নেই, মনে রাখবো কি? দক্ষিণকে লাল মেরু আর উত্তরকে নীল। লাল মেরু মানে ভূচুম্বকের, ভূচুম্বক আছে না, তো ভূচুম্বকের ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো উত্তর মেরু, দুইটা মেরুতে আছে আমরা জানলাম, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু আমি টাইম নিয়ে দেখাচ্ছি, কারণ এই ক্ষেত্রে তোমার ইনফরমেশন 7-8টা হয়ে গেছে। দেখো, পৃষ্ঠাটা তুমি যদি এটা একবার দেখো তাহলে দেখো একটু গোছানো লাগতেছে না? জাস্ট হলুদ লাইন যেগুলো, এই লাইনগুলো আমরা পড়বো, এর বাইরে আমার কিছুই পড়ার দরকার নেই, তাই না? হলুদ বলতে যে যেগুলো মার্ক করা আছে আর কি। তো এই জিনিসগুলো পড়লেই তো আমাদের হইতেছে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? যে হচ্ছে তোমার ধরো এরকম শুনে থাকবা হয়তো যে যারা হচ্ছে সাদা, এদেরকে কি বলা হয়? দলা। দলা এরকম একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? দলা। দলা মানে হচ্ছে ধরো একটু সুন্দর বোঝায়, এরকম ফর্সা এরকম কোনো কিছু বোঝাইতে হচ্ছে তোমার কি ইউজ করা হয়? সাদা বা দলা। এটা তো, এই দলা দিয়ে আমরা মনে রাখবো, এটা যদি বড় দ, তারপর হচ্ছে আমরা মনে রাখবো দতে দক্ষিণ, লাতে লাল, তাহলে দক্ষিণে কি? লাল, দক্ষিণে লাল। এটা কিভাবে মনে রাখবো? এবং দলা কিন্তু একটা বাংলা ওয়ার্ড। যে সাদা, ধরো একটা মানুষ সাদা, ধরো যারা যারা ধরো ওই যে মুরব্বী আছে তারা কি বলে যে দলা, এরকম, বুঝছো? দলা মানে কি? সাদা বোঝানো হয়। তাহলে দলা দিয়ে আমরা মনে রাখবো দক্ষিণে লাল, দক্ষিণে লাল। তাহলে উত্তরে কি হবে? উত্তর মেরুকে কি বলবো আমরা? নীল বলবো। নীল। ওকে। আর পৃথিবী একটি চুম্বক কে প্রমাণ করেন? আমি। পৃথিবী চুম্বক কে প্রমাণ করেন বলো? ডক্টর অপশন এ, গিলবার্ট। অপশন এ আলামিন, অপশন বি এটা আলামিন, বলো। এরপর একটা জিনিস বলতাম না বলে। কেউ না। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, কেউ না, এই তো, কেউ না। ঠিক আছে, কেউ না অপশনে কি? নাই তো, তো দাগাবো কি? ওই তো কেউ না, কেউ না। কেউ না, কোনোটি নয়। কোশ্চেনে কি ওই কোনোটি নয়? আপনি তো এই অপশন দেনই নাই, তাহলে তোমরা দাগাবো বানাই কি? নিবা, না না, তোমরা বানাই নি, ভাইয়া তো বলছে 3 নাম্বার নাই, তার মানে কোনোটিই নয়। বুঝছো? আচ্ছা। আচ্ছা, এখন তাহলে নামটাই বলো, কে আবিষ্কার করেন? নাফিস বলো। ডক্টর ওরে পিক করি, দাঁড়াও। নাফিস বলো। ডাক্তার গিলবার্ট নাকি ভাইয়া? আরে সেরা, কনগ্রাচুলেশনস। ভাইয়া, আমরা এতক্ষণ থেকে বলতেছি আর আপনি শোনে ওরে না। সেরা বানাই দিলেন। আচ্ছা, না যাও, সবাই সেরা। ঠিক আছে, ডাক্তার গিলবার্ট। ওকে, তোমরা যাও, একটু পরে আবার কোশ্চেন ধরবো, একটা কোশ্চেন ধরবো, তোমরা মনোযোগ দিয়ে রাখো, তখন তাহলে বুঝতে পারবে। তখন হুম। দেখা যাবে পারিনি। আচ্ছা দেখো, এখানে ধরো আমরা কয়েকটা টার্মিনোলজি একটু পড়ে রাখি। একটা হচ্ছে ভূচুম্বক মেরু, আমরা তো বুঝলাম যে ভূচুম্বক মেরু, পৃথিবীকে যদি চুম্বক ধরে কিছু আমরা অক্ষ পাবো, তাই না? তো একটা পৃথিবীকে জন্য আমরা কয়টা অক্ষ পাচ্ছি? দুইটা অক্ষ পাচ্ছি, একটা হচ্ছে তার ভৌগোলিক অক্ষ, আর একটা হচ্ছে তার চুম্বক অক্ষ। ভৌগোলিক কি? যে নর্মালি আমরা যেটাকে উত্তর বলতেছি, নর্মালি যেটাকে দক্ষিণ বলতেছি, এটা হচ্ছে ভৌগোলিক। আর চুম্বকটা কি? যে পৃথিবীকে যদি তুমি চুম্বক ধরো তাহলে তার একটা অক্ষ পাবো, একটা দক্ষিণ অক্ষ পাবো, মানে মেরু পাবো আর কি, একটা দক্ষিণ মেরু পাবো, উত্তর মেরু পাবো, এইটা, বুঝছো? এটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে চুম্বক অক্ষ। অক্ষটা কি? দুইটা মেরুকে তুমি যদি যোগ করে দাও তাহলে যে যে রেখাটা পাবা, এটি হচ্ছে কি তার চুম্বক অক্ষ। তারপর হচ্ছে চুম্বক মধ্যতল। ঠিক আছে, যেই অক্ষ দিয়ে তোমার ধরো হচ্ছে মধ্যতলটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে বা ওভারঅল যেখানে আছে তাকে আমরা মধ্যতল বলবো, এটা আর কি। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য আর হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্যটা একটু বোঝার ট্রাই করি। দেখো, চুম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যটা একটু বোঝার ট্রাই করি, তাহলেই হবে। দেখো, চুম্বক দৈর্ঘ্যটা কি আর জ্যামিতিক দৈর্ঘ্যটা কি? জ্যামিতিক দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো, দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব, দুইটা চুম্বক নিলে দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে বলতেছি আমরা জ্যামিতিক দৈর্ঘ্য, আর দুই মেরুর দূরত্বটাকে আমরা কি বলতেছি? চুম্বক দৈর্ঘ্য। এই একটা কথা যদি মনে রাখো তাহলে হয়, একটা হচ্ছে আমরা মেরু মাপতেছি আর একটা হচ্ছে কি প্রান্ত মাপতেছি। এই ক্ষেত্রে তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আরো বুঝবা ভালোভাবে। দেখো, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ধরো একটা চুম্বক, এন মানে নর্থ, এস মানে হচ্ছে সাউথ। তাহলে নর্থ সাউথ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? তার পুল বোঝাচ্ছি। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে কি তার দক্ষিণ মেরু। তাহলে চুম্বক দৈর্ঘ্যটা কি? চুম্বক দৈর্ঘ্যটা হচ্ছে তার ধরো, এই যে তুই মেরু আছে, তার মেরু বরাবরতে মাঝখানে যে দূরত্ব থাকে আমরা কি বলতেছি? চুম্বক দৈর্ঘ্য। আর জ্যামিতিক দৈর্ঘ্যটা কি? জ্যামিতিক হচ্ছে নর্মাল যে আমরা দৈর্ঘ্যটা মাপি কোনো কিছুকে দূরে, এই জ্যামিতিক দৈর্ঘ্যটা দেখো দুই প্রান্ত থেকে আসতেছে। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে হচ্ছে তোমার কোন দৈর্ঘ্যটা বড়? জ্যামিতিক দৈর্ঘ্য বড় অবশ্যই, কারণ সে ধরো এক্ষেত্রে একেবারে প্রান্ত বরাবর টান দিতেছে, আর সে টান দিতেছে থেকে মাত্র মেরু থেকে টান দিতেছে, বুঝছো? পারবে না এটা?
এখন যদি তোমার ধরো জ্যামিতিক দৈর্ঘ্য বেশি হয়, তাদের অনুপাতটা কত হবে? অনুপাত হবে 0.85, 0.85। ধরো তাহলে 0.85 যদি অনুপাত হয়, তোমাদেরকে একটা কোয়েশ্চেন ধরি যে জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে তোমার 200 মিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে বলো? এইটা হচ্ছে এখন সবাইকে কোয়েশ্চেন ধরলাম, এখন যে বলতে পারবে সে ডবল সেটা, বুঝছো? 200 শোভা তো মিটারই হবে। কত? 200 মিটার। আচ্ছা 200 মিটার আচ্ছা তুমি 200 মিটার না না বলছো, না, বাকি ওই তো এটাই। বাকিরা বলো। ভাইয়া কোশ্চেনটা আবার বলেন তো একটু। না না, জ্যামিতিক 200 মিটার না। ওইটা আমি জ্যামিতিক just দৈর্ঘ্য আর বলছি। চুম্বক দৈর্ঘ্য মানে তো বুঝছো নাকি? আগে এটা বলো আমাকে, জ্যামিতিক দৈর্ঘ্য আর চুম্বক দৈর্ঘ্যের মানে বুঝছো কিনা এটা আমাকে আগে বলো। 170 মিটার। শোনা যায়? হ্যালো। জি ভাইয়া, 170 মিটার। আচ্ছা, কারেন্ট চলে গেছিল, এখন চলে আসছে। হুম 170 মিটার হবে। হুম বাকিরা শিওর? কারণ ওই যে চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.85। তো চৌম্বক দৈর্ঘ্য যদি বের করতে হয়, জ্যামিতিক দৈর্ঘ্যটা 0.85 এর সাথে গুণ হবে। আর পয়েন্ট দিয়ে হুম যদি গুণ করি, তাহলে ওই যে 0 0 কেটে গেল, তাহলে 85 ইন্টু 2, 170। ওকে, সবাই বুঝছো? বুঝছি ভাইয়া। হুম। নাফিস কি এটা পারছিল না? কি ভাইয়া? শোভা বলছে 170, ঠিক আছে। তুমি এটা বুঝছো জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্য? হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, গুড বয়। আচ্ছা সবাই গুড বয়, ঠিক আছে। তাহলে এইটুকু জানলেই হচ্ছে আমাদের এখান থেকে এনাফ। একটা হচ্ছে মেরু, আর একটা কি কাউন্ট করতেছে এটা। এখন আসো ভূচুম্বকত্বের উপাদান, এটা খুবই সহজ। ভূচুম্বকত্বের উপাদান কয়টি? তিনটি। এটা নাম বলবো, একটা হচ্ছে বিচ্যুতি কোণ, বিনতি কোণ, আর একটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের ভূচুম্বকত্বের উপাদান, তিনটা আমরা মনে রাখবো, দেখছি। তারপর দেখো যে বিচ্যুতি চিহ্নটা কি, ইংলিশ সহকারে কিন্তু মনে রাখবে, কারণ হচ্ছে তোমার লাস্ট ইয়ার গুলোতে দেখা যায় ইংলিশ থেকে তোমার কোয়েশ্চেন তুলে দেয়, তো ইংলিশ সহকারে যদি মনে না রাখি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না, ঠিক আছে। ডিক্লাইনেশন, ইংলিশ সহ মনে রাখবে ডিক্লাইনেশন। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ অর ইনক্লাইনেশন, একটা ডিক্লাইনেশন আর একটা কি ইনক্লাইনেশন, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে তোমার আনুভূমিক প্রাবল্য, এটা তুমি পারবা হরাইজন্টাল ইন্টেন্সিটি, হরাইজন্টাল ইন্টেন্সিটি, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো ইংলিশ সহকারে। যে কোয়েশ্চেন আসবে নিচের কোনটি ভূচম্বকত্বের পার্টস নয়, ঠিক আছে। বা এখন ভূচম্বকত্বের ইংলিশটা কি এটাও তো মনে রাখতে হবে। ম্যাগনে চুম্বকত্ব মানে হচ্ছে ম্যাগনেটিজম, আর বো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে জিও, তাহলে মনে করো জিও ম্যাগনেটিজম মানে হচ্ছে তোমার ভূচুম্বকত্ব। তাহলে এই যে এই কর্নার থেকে একটা কোশ্চেন, এটাও কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে, তাহলে এটার প্রতিও কিন্তু হচ্ছে আমাদের গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, ইংলিশ সহকারে। তারপর হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণটা কি? এই যে একটু আগে বললাম না যে হচ্ছে তোমার ভৌগোলিক তল থেকে বাকিটা হচ্ছে তোমার সরে যাচ্ছে, এইটাই হচ্ছে বিচ্যুতি কোণ। তো তোমার এই ক্ষেত্রে কি মনে রাখবা শুধু, এই যে এই ক্ষেত্রে শুধু মান মনে রাখবা। একটা জিনিস দেখো লেখছে কি, মনে করি, মনে করি ঢাকার বিচ্যুতি কোণ হচ্ছে তোমার হাফ ডিগ্রি পূর্ব। তো এটা কি কি বলছে, মনে করি? কেউ কি বাস্তবে মাপছে? মাপছে কিনা মাপেনি এটা আমাদের জানা দরকার নেই, এখানে মনে করি দিছে, এটা হচ্ছে মেডিকেল 17/18 চলে আসছে, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে মনে করি ধরুক, সাপোজ ধরুক, হোয়াট এভার যা কিছু থাকুক তুমি এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। তাহলে ঢাকার বিচ্যুতি কোণ কত? হাফ ডিগ্রি পূর্ব। ক্লিয়ার? পূর্ব দিক হচ্ছে এরকম সরে যাচ্ছে এটা। আর বিনতি কোণের ক্ষেত্রে, বিনতি কোণের ক্ষেত্রে এটা হচ্ছে মনে রাখবো, এই দেখো দুই মেরুতে বিনতি কোণ কত? 90 ডিগ্রি, আর বিষুব রেখায় বিনতি কত? 0 ডিগ্রি। এটা দেখো ডেন্টাল 22-23 চলে আসছে, ঠিক আছে, 22-23 চলে আসছে। ক্লিয়ার? তাহলে দেখো এই কোশ্চেন গুলো যেহেতু বারবার আসছে, যেখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে। তারপর দেখো ঢাকার বিনতি কোণ কত? ঢাকার বিনতি কোণ 30 ডিগ্রি, এন এন দ্বারা কি বোঝাচ্ছে? নর্থ। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবা, তোমার সবগুলোই দেখবা 31 ডিগ্রি, 30 ডিগ্রি বলে ফেলছি, সবগুলো হচ্ছে তোমার 31 ডিগ্রি। একটা নর্থ, একটা এস, ওয়েস্ট, ইস্ট এরকম থাকবে, তাই হচ্ছে এই দিকটা সব মনে রাখবা, শেষে কি লেখা আছে। ক্লিয়ার? এটাই কিন্তু মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না, বুঝছো নি? তারপর জি ভাইয়া। কি ভাইয়া, তারপর দেখো বুঝিনি। যে রাশি, এই যে দেখো আবার আমাদের সেম কোয়েশ্চেন, এটা থেকে ধরো আমরা একটু প্রেডিক্ট করে ফেলি যে এই কোয়েশ্চেনটা চলে আসে। একটু আগে ধরো একটা কোয়েশ্চেন করছি, মনে করি ঢাকার বিচ্যুতি এত। এখন ধরো আবার একটা পেয়ে গেছি, মনে করি রাজশাহীতে ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য এত। তাহলে এই কোয়েশ্চেনটা যদি তোমাদের সময় মেডিকেলে চলে আসে, তোমরা কি খুব বেশি অবাক হবা? না। অবাক হবা না। তার মানে কি, এটা আমরা
পিক করে ফেললাম যে মনে থাকে, মুখস্থ করে ফেলি। আমাদের একটা চাইল্ডিশ বিহেভিয়ার ছিল যখন হচ্ছে ধরো আমি যখন না এখনো আছে, যে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন হচ্ছে বই পড়ার সময় ধরো বইয়ের মধ্যে হুদাই ধরো মন চাইছে এটাকে টান দিয়ে ধরো এসএসসি, আমি এসএসসি 19 বেশ আর কি, তো 2019 এরকম লিখে রাখতাম, যে কাইন্ড অফ নিজে কোয়েশ্চেন ব্যাংক বানাই দিছি, এটা এরকম ছিল আর কি। তো এরকম দেখা যায় যে যেইটি ইম্পর্টেন্ট মনে হতো ওইটি লিখে রাখতাম, ইভেন খুব সিরিয়াস হয়ে লিখে রাখতাম যে এখান থেকে আমার আসবে ব্যাপারটা এরকম। তো তোমরাও চাইলে এটা মেট, তোমরা কত 24-25, তাই তো না? জি ভাইয়া। প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁস, ঠিক আছে, প্রশ্ন ফাঁস, ঠিক আছে, এটা লিখে রাখলাম। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে লিখে রাখবো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তারপর যে টেন টেন এই আবিজাবি যদি মানটান মনে রাখতে চাও মনে রাখবো, বাকিগুলো করলেই হবে। তারপর হচ্ছে সূত্র থেকে ডিরেক্টলি যদি ফর্মুলা জানো, বি সমান এস টেন ডেল্টা, এই ক্ষেত্রে ফর্মুলা জানলে জাস্ট মান টান বসে যদি মেথড আসে আর কি পারবে, তো ফর্মুলা জানলেই তুমি ইজিলি পারবে এটা, ঠিক আছে, শুধু ফর্মুলা আর কিছু না। এই দেখো এই যে একটা কোশ্চেন আসছে, এটাও তোমার ধরো আমি হাইলাইট করে, এটা তোমার পরীক্ষা আসতে হবে কোন স্থানের কোন, এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। 4 নাম্বার, কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ তার আনুভূমিক উপাংশের √3 গুণ। উপাংশ কয়টা হয় আমরা জানি, একটা ভেক্টর উপাংশ কতটি বলো তো? এই একটা আর ভেক্টর, ভেক্টর উপাংশ কতটি? একটা অসংখ্য। ভেক্টর অসংখ্য, এই তো ভালো ছিল সবাই, ভাই পারছো, সেরা বলেন। সেরা। এটা এটা ভাইয়া ও তোমাদের, তো ভালো মেয়ে, ভালো তো ছেলে না। আচ্ছা সবাই ভালো, আচ্ছা যাই হোক। তাহলে একটা এটা কিন্তু তোমাদের ভেক্টর বানানোর সময় বলছে, কারণ হচ্ছে তুমি আমি ধরো সবাই হচ্ছে ইউজ টু কি ভেক্টর দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ পড়তে পড়তে ভেক্টর উপাংশ আমরা দুইটা বানাই ফেলি, কিন্তু ভেক্টর উপাংশ কিন্তু অসংখ্য, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। ভেক্টর উপাংশ কি? অসংখ্য। তারপরে হচ্ছে আমরা দুইটা জিনিস নিয়ে ক্ষেত্রে কাউন্ট করি, তাহলে দেখো মেনলি আমরা দুইটা নিয়ে কাউন্ট করি। তাহলে ভূচুম্বক ক্ষেত্রে একটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ আর একটা হচ্ছে আণবিক উপাংশ, এটা হচ্ছে কত গুণ, √3 গুণ। তাহলে এই কোশ্চেনটা তোমার ডিরেক্টলি আসতে পারে যে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ আণবিক উপাংশের কত গুণ, √3 গুণ, বুঝছো এইটা? তারপর বলতে পারে তাহলে কি যে ওই স্থানের বিনতি গুণ কত, তাহলে বিনতি গুণ 60 ডিগ্রি। তাহলে যে এই ক্ষেত্রে তোমার দুইটা কোশ্চেন আসতে পারে, উলম্ব উপাংশ আণবিক উপাংশের কত গুণ এবং তাদের বিনতি গুণ কত, ঠিক আছে, পারবা না? কি ভাইয়া পারবো। ওকে, এই তো ভালো ছেলে সবাই। এখন আসো কুড়ি বিন্দু। কুড়ি বিন্দুটা কি? ধরো এই যে তাপমাত্রায় ধরো চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে, ধরো যতটুকু কষ্ট পাইলে যতটুকু আঘাত করলে একটা স্টুডেন্ট তার ছাত্রত্ব ছেড়ে দিবে, তাকে আমরা কি বলতে পারি, কুড়ি বিন্দু বলতে পারি। সেম ভাবে একটা চুম্বকের ধর্ম কি ছিল, চুম্বকের ধর্ম ছিল হচ্ছে চুম্বকত্ব বজায় রাখা। তো যতটুকু তাপমাত্রা যতটুকু কষ্ট যতটুকু আঘাত তাকে দিলে, আর কি বলবো, যাই হোক, যতটুকু কষ্ট তাকে দিলে সে হচ্ছে তোমার ধরো এই তার ধর্মটাকে ছেড়ে দিবে, তার চুম্বকত্বটাকে ছেড়ে দিবে, তাকে আমরা কি বলবো, কুড়ি বিন্দু, মনে থাকবে। কুড়ি বিন্দু। ওকে, এই তো সবাই। চুম্বক ফ্লাক্স, চুম্বক ক্ষেত্র চুম্বক ফ্লাক্স গণনা, তো এটা তোমরা আগেই পড়ে আসছি, এটা সমস্যা নাই। এই যে চুম্বক প্রাবল্য বা তীব্রতা, চুম্বক প্রাবল্য তীব্রতা এটা হচ্ছে একক পড়বো, এক ওয়েস্টের সমান সমান কতটুকু, এটা আমরা জানলে হবে। এর পুরাতন এককটা কি ছিল, চুম্বক পুরাতন একক হচ্ছে ওয়েস্ট, একটু আগে বলছিলাম না একটা, এই যে তোমার ধরো চুম্বক ক্ষেত্রে মাপার জন্য আমরা টেসলা পাইছি, তার পুরাতন একক ছিল হচ্ছে কি গাউস, তো গাউস আর টেসলার মধ্যে সম্পর্ক করছি সেম। এখন আমরা তাকে মাপতেছি হচ্ছে তোমার এম ইনভার্স ওয়ান দিয়ে, আগে মাপতাম ওয়ারশেড দিয়ে, তো ওয়ারশেড আর এম ইনভার্স ওয়ান এর মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে। এটা হচ্ছে পুরাতন একক, মনে রাখবো, শুধু শুধু এককটা যা দাগাই দিতেছি তাই, এর বাইরে আর কিছু তোমার তো ওইভাবে পড়ার দরকার নাই। চুম্বক একক আর প্রবেশ, সূত্র। হ্যাঁ হ্যাঁ, চুম্বক, চুম্বক হচ্ছে প্রবেশ্যতা, ঠিক আছে, বা পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি এটার ক্ষেত্রে হচ্ছে তুমি শুধু এককটা পাবা। এককগুলো কিন্তু একটু তোমার ধরো প্যাচ লাগার মতো, clear? তো এটা কিন্তু হচ্ছে তোমার ধরো কি বলে এককগুলো একটু মনে রাখা কষ্ট হতে পারে, তাই এটা তুমি ধরো চাইলে একসাথে লিখে চাপ্টারের সামনে লিখে রাখতে পারো, অথবা হচ্ছে তুমি যে মেডিটিক্স থেকে দেখো একসাথে পেয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? আর চাইলে হচ্ছে চ্যাপ্টারের শুরুতে আমি তো বললাম যে ওয়ার্নিং দিয়ে, যেরকম এরকম একটা কিছু আঁকাবা, এরকম একটা তিন কোণ একটা কিছু আঁকাবা, মাঝখানে একটা ধরো আই চিহ্ন দিবা, এটা ধরে কি বোঝাচ্ছি, ডেঞ্জার, এরকম কিছু একটা দিয়ে, তারপর হচ্ছে এখানে লিস্ট, 1 নম্বর লিস্ট হচ্ছে একক, 2 নম্বর লিস্ট কি, 2 নম্বর লিস্ট কিচ্ছু না, এরকম একক দিয়ে চ্যাপ্টারের সামনে লিখে রাখবা, তাহলে তুমি বুঝবা এই চ্যাপ্টার থেকে তুমি এক্স্যাক্টলি কি পারো না, তখন গিয়ে সবার আগে তুমি এককটা পড়বা, ঠিক আছে, তাহলে দেখবা সুন্দরভাবে মনে থাকতেছে, ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, তারপর দেখো চুম্বক পদার্থের শ্রেণী বিভাগের মধ্যে যে এই জিনিসগুলো আমাদের এক্সাম্পল সহ লাগবে, ফেরোচুম্বক ডায়াচুম্বক এক্সাম্পল সহ আমাদের লাগবে, এটা আসলে আমরা এখান থেকে দেখে ফেলি।
দেখো এক সেকেন্ড, দেখো প্যারাচুম্বক নিয়ে আমরা পড়তেছি যে যেসব পদার্থকে তুমি চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ লাভ করে, চুম্বক ক্ষেত্রে তুমি স্থাপন করলে এবং চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করবে, তাদেরকে আমরা কি বলবো? প্যারাচুম্বক। তাহলে শর্ট বিষয়টা কি আমাদের মনে রাখতে হবে? সামান্য চুম্বকত্ব লাভ করতেছে কখন? যখন তুমি তাকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করতেছো। তাহলে এই দুইটা কথা মনে রাখবো, যে একজন হচ্ছে ধরো পড়ে না, তুমি পড়ো না, আমি না, ধরো তোমরা পড়ো আমি পড়ি না, এখন ধরো না, সবাই পড়ি আমরা, যাই হোক। এখন ধরো হচ্ছে এরকম যদি থাকে যে কেউ পড়তেছে না, তার মাঝখানে গিয়ে কেউ পড়তেছে, এদের মিক্স করে রাখলে দেখা যাবে কি, কেউ ধরো পড়ে না, দুইজন যখন পড়তে থাকবে তার দেখা দেখি সে নিজেও কিছু কিছু পড়তে থাকবে। এই যে নিজেও কিছু কিছু পড়তে থাকবে, এই জিনিসটাকে আমরা চুম্বক ক্ষেত্রে বলতে পারি কি? চুম্বক পদার্থ, ঠিক আছে? এটা তাহলে এটা জাস্ট মনে রাখবা, তারপর হচ্ছে তোমার ভাইয়া যারা এক্সাম্পল গুলো। মাঝামাঝি তারা কি করবে? যারা কি করছে? মাঝামাঝি তারা কি করবে, মানে পরেও আবার পরেও না। পরেও আবার পরেও না, তা কি করবে? আচ্ছা, তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করবো, তো আসতে থাকি, আপাতত প্যারাচুম্বকটা আচ্ছা। পড়ে। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের ওকে কি কি ভাইয়া। লাগবে? তার শর্ত, তার জিনিস, মানে কি বলে, তার ধর্মটা কি, কিভাবে কাজ করতেছে, প্লাস তার এক্সাম্পল। এক্সাম্পল গুলো খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। ক্লিয়ার? তারপর হচ্ছে তাদের হচ্ছে কি কি ধর্ম আছে, এই যে প্যারাচুম্বক পদার্থে কি কি ধর্মগুলো প্রদর্শন করে, তো ধর্ম আমরা পরে পাবো, পরে আরো সুন্দরভাবে পড়তে পারবো। তারপর আসলে যে ডায়াচুম্বক পদার্থ, এই যে এই ডায়াচুম্বকের দিকে তাকাও, এটা কি? যেসব পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে, ঠিক আছে? বিপরীত দিকে একটু লাভ করবে, তাদেরকে আমরা কি বলবো? ডায়াচুম্বক পদার্থ। যে আগেরটা একটু পড়তেছিল, এখন ধরো আগে যাও কিছু পড়তো, এখন সেটাও বাদ দিয়ে ধরো তার অপোজিট দিকে হাঁটা শুরু করবে, তাকে আমরা কি বলবো? ডায়াচুম্বক পদার্থ। এই ক্ষেত্রে আমরা কি মুখস্থ করতে হবে? এক্সাম্পল, ঠিক আছে? তাহলে প্যারাচুম্বক বুঝছি, ডায়াচুম্বক বুঝছি। এখন ডায়াচুম্বকের ধর্মগুলো তো আমরা তিনটা একসাথে বলবো, পরে সমস্যা নাই, ধর্মগুলো আগে। আবার একেবারে আমি ধরে চলে যাচ্ছি দেখে তোমরা চলে যাও না, পড়াই দিব, সমস্যা নেই। ওকে, তারপর দেখো এই যে আরেকটা কি, তোমার হচ্ছে ফেরোচুম্বক। ফেরোচুম্বকটা কি? যেসব পদার্থের চুম্বকত্ব স্থাপন করলে চুম্বকায়নকারী ক্ষেত্র দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, একেবারে মেরিটোরিয়াস হয়ে যাবে, তাদেরকে আমরা কি বলবো? ফেরোচুম্বক। তো ফেরোচুম্বকের এই এক্সাম্পল গুলো দেখো দুইবার চলে আসছে, এটা আমরা কিভাবে, আমি কিভাবে মনে রাখতাম? ফে কো নি। ফেরোচুম্বক হচ্ছে ফেকুনি। ফেকুনি কি? এফ তে হচ্ছে তোমার এফি, মানে হচ্ছে লোহা। তারপর হচ্ছে কুতে হচ্ছে কোবাল্ট, নিতে হচ্ছে কি? নিকেল। ফেকুনি, ঠিক আছে? ফেকুনি দিয়ে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি, বুঝছো? ফেকুনি দিয়ে আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? তাহলে বুঝছো? তাহলে হচ্ছে তিনটা আমরা পড়ে ফেলছি অলরেডি, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক। আমাদের বেশি দরকার কি? বেশি দরকার হচ্ছে এই ক্ষেত্রে তার এক্সাম্পল গুলা। তারপর হচ্ছে ধর্ম তো আমাদের লাগবেই, ঠিক আছে? ধর্ম তো আমরা পড়বোই। এই যে তারপর দেখো এন্টিফেরোচুম্বক কি কি আছে। এন্টিফেরোচুম্বক শুধু হচ্ছে এক্সাম্পলটা পরে রাখবা, ম্যাঙ্গানিজ অক্সাইড। এই যে এই এক্সাম্পল গুলো পরে রাখবা, এদের মধ্যে হচ্ছে তোমার এন্টিফেরোচুম্বক থাকে, ঠিক আছে? নীল তাপমাত্রা বলে, এইটা আমাদের ধরো একটু জেনে রাখলাম। তারপরে এই যে দেখো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? এখান থেকে পড়াশোনা শুরু হচ্ছে। দেখো ফেরোচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক পদার্থের বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য আছে, মানে তিনটার বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি যদি হিসাব করো 33টা বৈশিষ্ট্য, ঠিক আছে? 33টা বৈশিষ্ট্য। এখন তুমি যদি বৈশিষ্ট্য এইখান থেকে মনে রাখো, তুমি এটা ধরো একদম গুলাই উল্টাই ফেলবা, ঠিক আছে? তাহলে এটা ধরো এরকম পড়তে হবে, কম্পারিজন করে পড়তে হবে, তাহলে মনে থাকবে। আমি ধরো ম্যাট্রিক্স থেকে দেখিয়ে দিই, এটা এখান থেকে পড়লে মনে থাকবে তোমাদের, তা না হলে অক্কা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, দেখো এই যে এখান থেকে যেটা বললাম, এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো। এই যে দেখো, প্রথমে সবার আগে সিকোয়েন্সটা মনে রাখবা, ফেরোচুম্বক, প্যারাচুম্বক, সবার শেষে কি? ডায়াচুম্বক। আমার সাথে মুখস্থ করে ফেলো, এটা কিন্তু চাইলে তোমাদেরকে ছেড়ে দিয়ে দিতে পারতাম, কিন্তু মুখস্থ করে দিই, তাহলে ইফেক্টিভ হবে বেশি তোমাদের জন্য। দেখো, তোমাদের ভালোর জন্য কিন্তু মুখস্থ করে দিয়েছি, এখন মনোযোগ দিবা। তাহলে শুরু থেকে যদি আমরা প্যাটার্নটা ভাগ করি, ফেরোচুম্বক, ডায়াচুম্বক, তাহলে দেখো তো চুম্বকীয় প্রভাব, চুম্বকীয় প্রভাব যখন তুমি যে আরেকটা জায়গায় গিয়ে তাকে স্থাপন করতেছো, তাহলে প্রথম দুইটা ফেরোচুম্বক আর প্যারাচুম্বকটা কিভাবে আকর্ষিত হবে, প্লাস প্লাস আকর্ষিত হবে, ডায়াচুম্বকটা কিভাবে বিকশিত হবে। তাহলে তুমি বই থেকে বললেও কিন্তু হচ্ছে তোমার মানে কোনো ভুল নাই, কিন্তু বই থেকে বললে তুমি মনে রাখতে পারবে না, তোমার ধরো কম্পারিজন করে মনে রাখাটা দরকার। যেরকম আমি বললাম চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে কি শুধু ডায়াচুম্বকটা বিকশিত হয়, বাকি দুইটা আকর্ষিত হয়, তাহলে মনে রাখা সহজ না? ডায়াচুম্বক বিকশিত হয়, বাকি দুইটা আকর্ষিত হয়। ওকে, আকৃতি অবস্থাটা কি? আকৃত অবস্থার ক্ষেত্রে দেখো প্যারাচুম্বক আর হচ্ছে ডায়াচুম্বক সবগুলো কঠিন তরল, কঠিন তরল বায়বীয়। শুধু হচ্ছে ফেরোচুম্বকটা মনে রাখবো, এটা কি কঠিন আর স্ফটিক আকার হয়। এটা খুব বেশি যে দরকার এমন না, যেগুলো দরকার আমি নীল কালি দিয়ে লাগাই দিতেছি তাহলেই হবে। তারপর হচ্ছে চুম্বক ধারকত্ব। চুম্বক ধারকত্ব দেখো কার আছে, শুধু ফেরোচুম্বকের চুম্বক ধারকত্ব আছে, প্যারাচুম্বকেরও নাই, ডায়াচুম্বকেরও নাই।
তাহলে চুম্বক ধারকত্ব কার আছে? ফেরোচুম্বকের আছে। কুড়িবিন্দু কার আছে? কুড়িবিন্দু হচ্ছে তোমার, কুড়িবিন্দু কার আছে? কুড়িবিন্দু ফেরোচুম্বকের আছে। এখন কুড়িবিন্দু জিনিসটা কি বলতো? বাই রিভার বাই কামিং লিভ নিলাম। ওকে, আচ্ছা বলো তো। কিতা, কি সমস্যা বলো না কেন? কুড়িবিন্দু কি ছিল? দেখে দেখে বলবো। ওই যে চৌম্বকত্ব হারিয়ে ফেলে যে পর্যায়ে গিয়ে, সেটাই তার কুড়ি বিন্দু, মানে যে বিন্দুতে হ্যাঁ, যে যে একটি চৌম্বক তাপমাত্রায়। তার। যে হ্যাঁ। তাপমাত্রা। এখন বলো তো, আচ্ছা। এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, চুম্বক ধারকত্বই আছে মাত্র তোমার ফেরোচুম্বকের, বাকিগুলোর চুম্বক ধারকত্ব নেই, তাহলে হারানোর কোনো কিছু আছে? যা থাকলে না হারাবে। এখন তো তার কিছুই নাই, সে হারাবে কি? তো একমাত্র আছে ফেরোচুম্বকের, তাহলে তার হারানোর বই আছে কি তার? তাহলে যার চুম্বক ধারকত্ব আছে তার এই করে বিন্দু থাকবে, সুন্দরভাবে মনে রাখতে পারি। ক্লিয়ার? তারপর হচ্ছে তোমার চুম্বক গ্রাহিতা। চুম্বক গ্রাহিতা বেশি এবং ধনাত্মক হচ্ছে তোমার ফেরোচুম্বক, বাকিগুলো হচ্ছে কি কম ধনাত্মক, কম ঋণাত্মক। এটা মনে রাখবে। হিস্টেরিসিস, হিস্টেরিসিসটা কি এটা পরে বলবো। হিস্টেরিসিস রয়েছে শুধুমাত্র তোমার ফেরোচুম্বকে। ফেরোচুম্বকের কি রয়েছে? হিস্টেরিসিস। নামটা জেনে রাখো, হিস্টেরিসিস কি, খাই না মাথায় দিয়ে আমরা একটু পরে পড়তেছি। তারপর হচ্ছে চুম্বক প্রাবেশ্যতা। চুম্বক প্রাবেশ্যতা দেখো, চুম্বক প্রাবেশ্যতা হচ্ছে এক থেকে বড়। ঠিক আছে, এক থেকে, এই যে দুইটা টান দিছে মানে কি একটু বেশি বড়। ক্লিয়ার? আর হচ্ছে এটা কি এক থেকে বড়, আর এটা কি এক থেকে ছোট। এটা এক থেকে, এই যে এই একটা তোমার হচ্ছে গ্রেটার দেন সাইন দিছে, যে এটাও মনে রাখতে হবে। এই ক্ষেত্রে একটাই, এই ক্ষেত্রে দুইটা, এটা মনে রাখবা। চুম্বকগ্রাহিতা তাপমাত্রার উপর নির্ভর করে নাকি করে না, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে? চুম্বকত্ব, চুম্বকত্ব কোথায় লোপ পাই না, কোথায় লোপ পাই, কোথায় লোপ পাই। বুঝছো? তাহলে বৈশিষ্ট্যটা অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে এই বই, এই মেডিটিক্স, এটা আমি তোমাদেরকে গ্রুপে তো দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিবা। ঠিক আছে? মেইন বই থেকে পড়লেও মনে থাকবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তুমি যদি খুব বেশি এক্সপার্ট না থাকো তাহলে তোমার মনে রাখাটা খুবই টাফ। ঠিক আছে? এইটাই। বুঝছো নি? জি ভাইয়া। ওকে। তারপর হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক হচ্ছে তোমার, ধরো কি বলে, যে কোনো কিছুকে ধরো তুমি, তুমি হচ্ছে চুম্বক বানাই ফেলবা, সে আসলে চুম্বক নয়, তুমি চুম্বক বানাই ফেলবা। যে কাঁচা লোহাকে তার দিয়ে পেঁচায় তড়িৎ প্রবাহ দিয়ে তাদেরকে হচ্ছে তুমি চুম্বক বানাই ফেলবা। এই ক্ষেত্রে একটু মনে রাখলেই হবে। আমরা কি মনে রাখবো? এই যে যেরকম নরম লোহা, এটা তোমার এই ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবে। ঠিক আছে? বিবেচিত হয় কেন, তোমার কেন তো লাগবে না, বিবেচিত হয় এই লাইনটা মনে রাখবা। যে তড়িৎ চুম্বক প্রস্তুতিতে ইস্পাত অপেক্ষা নরম লোহা, ইস্পাত অপেক্ষা কি নরম লোহাটা হচ্ছে অধিকতর কার্যকর। তুমি এই লাইনটা মনে রাখবা, যে আমাদের জন্য কোনটা তাহলে কার্যকর? নরম লোহা। কেন কার্যকর? এটা হচ্ছে আমাদের 2 মার্কের জন্য আসতো, কিন্তু এখন তো 2 মার্ক আসে না, ডিরেক্ট আসবে নিচের কোনটি বেশি কার্যকর। নরম লোহা। ইস্পাত নাকি নরম লোহা? নরম লোহা। বুঝছো? এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্থায়ী চুম্বক। এখন দেখো, ইস্পাত দ্বারা হচ্ছে তৈরি চুম্বক হচ্ছে প্রথম স্থায়ী চুম্বক। প্রথম স্থায়ী চুম্বক কি দ্বারা তৈরি হয়েছিল? ইস্পাত দ্বারা তৈরি হয়েছিল। এটা আমরা মনে রাখবো। ক্লিয়ার? এখন ধরো তুমি একটা কোম্পানি খুলছো, কোম্পানিতে কি বানাবা তুমি? কোম্পানিতে হচ্ছে তুমি স্থায়ী চুম্বক বানাবা। তুমি চুম্বক বানাবে, এবং চুম্বক বানানোর জন্য কয়টা জিনিসের দিকে তোমার খেয়াল রাখতে হবে? উচ্চমানের নিগ্রহ সংগ্রহণশীলতা, উচ্চমানের ধারণ ক্ষমতা, হিস্টেরিসিস লোবের ক্ষেত্রফল বেশি হওয়া প্রয়োজন। এই তিনটা জিনিসের দিকে খেয়াল রাখো, যে এইগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য হওয়া উচিত। ঠিক আছে? ওকে। তারপর দেখো, স্থায়ী চুম্বক তৈরি হওয়ার জন্য হচ্ছে তোমার কি, ইস্পাত হচ্ছে তৈরির জন্য সবচেয়ে বেশি উপযোগী। এটা তুমি এই ক্ষেত্রে মনে রাখতে হবে। এই যে এই ক্ষেত্রে ধরো তোমার একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন আছে। উপরে কি লিখছে? উপরে লিখছে ইস্পাত, এখানে লিখছে কি নিকেল। যে নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়, আবার এখানে কি লিখছে? ইস্পাত দ্বারা তৈরি চুম্বকেই প্রথম স্থায়ী চুম্বক। বুঝছো? তাহলে এই যে দুইটা ধরো কনফিউজ হওয়ার মতো একটা কোশ্চেন এই ক্ষেত্রে দিয়ে দিছে, এটা তোমার একটু চালাক ভাবে বুঝতে হবে। এখন টিচাররা যখন কোশ্চেন দিবে, তারা তো হচ্ছে ধরো তার সামনে যেটা পড়তেছে সেটাই দিয়ে দিবে। তো এটা ধরো আমাদের কাইন্ড অফ, কি বলে, অনেক কিছু তাকে কপাল উপর নির্ভর করে, যে টিচার কোনটা দিছে সেটাও খেয়াল রাখতে হবে। অনেক সময় হচ্ছে তুমি ভাষাগত পার্থক্যটাও খেয়াল রাখবা। যে ক্ষেত্রে দেখো, ইস্পাত দ্বারা তৈরি চুম্বক এই প্রথম স্থায়ী চুম্বক, তাহলে কোশ্চেন আসতে পারে প্রথম স্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি হয়? ইস্পাত। যদি টিচাররা ডিরেক্ট তুলে দেয়, কারণ টিচার অনেক সময় ডিরেক্ট তুলে দেয়, এটা খেয়াল রাখবা। আর সর্বপ্রথম স্থায়ী চুম্বক কি দিয়ে তৈরি করা হয়? নিকেল দিয়ে তৈরি করা হয়। বুঝছো? জি একটু ভাই। কনফিউজ, একটু কনফিউশন আর কি, কনফিউজিং, কিচ্ছু করার নাই। আমার কি, টিচারে দিছে, আমি তো দিইনি। ঠিক আছে? আমাদের সময় ছিল এটা, এখনো আছে, আমাদের সময় ছিল। তারপর হচ্ছে তুমি যে এন্ট্রপির ব্যাপারটা পাবা। দেখো, সিরামিক চুম্বক ফেরাইট নামে পরিচিত, এটা আমরা মনে রাখবো। সিরামিক চুম্বক ফেরাইট নামে পরিচিত, আর কিছু লাগবে না। এই যে তারপর এই চারটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে?
স্থায়ী চুম্বক কি কি আছে? স্থায়ী চুম্বকের নাম এবং স্থায়ী চুম্বকের ব্যবহার। স্থায়ী চুম্বকের নাম, স্থায়ী চুম্বকের ব্যবহার, এখান থেকে তোমার দুই টাইপের কোশ্চেন আসতে পারে। নিচের কোনটি স্থায়ী চুম্বক নয়, নিচের কোনটি স্থায়ী চুম্বক। তাহলে এই যে তোমার নামগুলো আছে, নামগুলো আগে পড়বা, নিচের কোনটি স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক নয়। এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 7 স্টার দিয়ে রাখি আমি। এখান থেকে কোশ্চেন আসতেই পারে। তাই এটা যদি শেষের দিকেও পড়ো তারপরও পড়বা, শেষের দিকে পড়লে পড়ো। যেরকম লাউড স্পিকার তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, এরকম আসতে পারে ফিকোনাল। তোমার মতো করে টেকনিক ভাইয়া কোনো এটা কিছু ইউজ করে শঙ্কর বানাই দিও। ধাতু করতে হবে? সংকর ধাতুটা হচ্ছে তোমার কোচিং এ আসে, এটা ধরো আমি এখন বলতেছি আর কি। এটা হচ্ছে তোমার কোচিং এর পরীক্ষাগুলোতে দেখবা যে হচ্ছে তোমার সংকর ধাতু যে স্থায়ী চুম্বকটা কি কি দিয়ে তৈরি হয়েছে। তো আমি যখন পড়ছিলাম, আমি পার্সোনালি যদি বলি, আমি পড়ছি, আমি নিজে পড়ছি। এখন তোমার যদি কঠিন লাগে তাহলে তুমি পড়ো না, আর যদি সহজ লাগে যে মনে হয় তুমি পারবা, পড়তে পারো। আর আমার কাছে মনে হতো যে আমি উম, এক দুবার পড়লে মনে থাকে। পারমেলয় লোহা নিকেল, লোহা নিকেল দিয়ে পারমেলয় বানানো যায়, সহজ জিনিস। সিরামিক বানানোর জন্য হচ্ছে কি আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইড লাগতেছে, সহজ। বিকালয়, বিকালয়ের জন্য হচ্ছে তিনটা জিনিস লাগে, লোহা, কোবাল্ট, ভ্যানাডিয়াম। লোহা, কোবাল্ট, ভ্যানাডিয়াম, এরকম পড়তাম আর কি, ঠিক আছে? তো এটা আর কি মেইনলি তুমি ব্যবহার করবা, স্থায়ী চুম্বক পড়বা। যদি সংকর ধাতু পড়তে চাও পড়বা, কিন্তু এটা তোমার কোচিং এ আসবেই, তুমি কোচিং এ পরীক্ষা দিতে গেলে দেখবে এখান থেকে কোশ্চেন আসছেই, ঠিক আছে? এটা আর কি। তারপর হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, অস্থায়ী চুম্বকের ব্যবহার। অস্থায়ী চুম্বক দিয়ে হচ্ছে আমি কি কি তৈরি করি, ঠিক আছে? এটা মনে রাখবা যে কি কি বানানো হচ্ছে। অস্থায়ী চুম্বক দিয়ে হচ্ছে তুমি কি কি বানাচ্ছ, খাবা না মাথায় দেবা, এটা আর কি। জাস্ট হচ্ছে যা দাগা দিলেন, দাগা দিলাম, এটাই মনে রাখবা। স্থায়ী চুম্বক হচ্ছে সিরামিক চুম্বক, সিরামিক চুম্বককে কি বলা হয়? ফেরাইট বলা হয়, বুঝছো? এটা মনে রাখলে হবে। তড়িৎ চুম্বকের জন্য ধর্মাবলী এটা একটা লাগবে না, মোটামুটি ধরো। ডাইনামো কোরের জন্য হচ্ছে, আচ্ছা আমাদের হিস্টেরিসিসটা বাকি ছিল, পরে এটা আসি। হিস্টেরিসিস, ঠিক আছে, দেখো হিস্টেরিসিসটা দেখাই দিই। আচ্ছা হিস্টেরিসিস জিনিসটা কি এখানে একটু বলে দিই। এখানে ধরো আমি বই খুঁজে পাচ্ছি না, ঘটনাটা বলে দিই। যে ঘটনাটা হচ্ছে ধরো, এই একটা ধরো দণ্ড, এই একটা দণ্ড ধরো অচুম্বক, সে চুম্বক না, ঠিক আছে? এই দণ্ডটা ধরো এই একটা দণ্ড, সে চুম্বক না। একে তুমি কি করলা, একটা ধরো প্রসেসের মধ্যে পাঠাইলা, প্রসেসের মধ্যে যাওয়ার পর সে কি হয়ে গেল, সে চুম্বক হয়ে গেল, বুঝছো? সে যখন হচ্ছে ধরো এই যে এরকম স্ট্রাকচার হলো, তখন সে ধরো কি চুম্বক হয়ে গেল। মানে একটা পদার্থকে হচ্ছে তুমি কি বানাইছো, একটা প্রসেসের মাধ্যমে তার চুম্বকত্ব ধারণ করাইছো। এখন সে যতটা সহজে ধরো চুম্বকত্ব ধারণ করতেছে, ততটা সহজে সে কিন্তু এই এই জিনিসটা আবার লিপ করতে চায় না, ততটা সহজে লিপ করতে চায় না, বুঝছো? ধরো কথার কথা, তুমি পড়াশোনা করতে চাও না, তোমাকে আমি জোর করে পড়াইলাম, পড়াই টড়াই ধরো তোমার খুব বেশি ভালো স্টুডেন্ট বানাই ফেললাম, তারপর হঠাৎ করে তোমাকে বলতেছি ওকে তুমি এখন পরীক্ষা দিও না, তুমি একটু খারাপ স্টুডেন্টের মতো আচরণ করো, তখন তুমি এই ঘটনাটা রাজি হবা না, বুঝছো? এটাই হচ্ছে হিস্টেরিসিস। যে ধরো আমরা এমন একটা বস্তু নিলাম যেটা অচুম্বক, চুম্বক না, তাকে আমি কি করলাম, ধরো মেরে পিটে কি বানাই ফেললাম, চুম্বক বানাই ফেললাম। পরে আবার তাকে কি বলতেছি যে এইখান থেকে তার যে চুম্বকত ধর্মটা ছিল, যে কুড়ি বিন্দুতে নিয়ে যাব, ওই চুম্বকত ধর্মটা আমরা তার বিলুপ্ত করার জন্য চেষ্টা করতেছি, বেশি পরিমাণ তাপ দিতেছি। তখন দেখা যাবে সে যতটা সহজে চুম্বকত্ব ধারণ করছিল, ততটা সহজে চুম্বকত্বটাকে ত্যাগ করবে না। এই ঘটনাটাকে আমরা কি বলি, হিস্টেরিসিস, বুঝছো এখন? না, এই যে জি পেয়ে ভাইয়া গেছি, বুঝেছি। এই যে হিস্টেরিসিস পেয়ে গেছি, ঠিক আছে? এটা আর কি, হিস্টেরিসিস আমরা পেয়ে গেছি। Clear? এটাই হচ্ছে মোটামুটি ধরো পড়াশোনা। আর তেমন কোনো কিছু নাই। স্থায়ী চুম্বকের জন্য উপযুক্ত ধর্মাবলী কি কি, ধর্মাবলী গুলো একবার রিডিং দিলে হবে। তড়িৎ চুম্বক তৈরির জন্য উপযুক্ত ধর্মাবলী, এটা লাগ, কাঁচা লোহার, মানে মোটামুটি একবার শেষে ধর্মগুলো হচ্ছে তোমার এখান থেকে একবার রিডিং দিয়ে দিলেই হবে, আর কিছু না। তারপর হচ্ছে তোমার গাণিতিক সূত্রাবলী, যেগুলো হচ্ছে তোমাদের ওভারঅল আছে পিছনে, ঠিক আছে? এতক্ষণ আমরা পড়ে আসছি, যেগুলো দিয়ে পড়লেই হবে, বুঝছো? চ্যাপ্টার কিন্তু মোটামুটি এই ক্ষেত্রে কমপ্লিট। এখানে এই ধর্মগুলো হচ্ছে তোমরা ধরো একবার ধরো রিডিং দিয়ে দিবে, ঠিক আছে? বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ বুঝেছি। না ভাইয়া, এই একটু পড়লে যদি হুম কোনোটাই কনফিউশন হয় তাহলে বলতে পারবো। হুম। আচ্ছা আমি তোমাদেরকে ধরো এইটা তো দিয়ে দিব তোমাদের গ্রুপে, যদি তোমাদের বই জি। দাগানো থাকে তাহলে তো ভালোই, সেখান থেকে পড়বা। আর এটা দিলে এটা একটু ধরো চাইলে দেখতে পারো যে কি কি জিনিস আমি বললাম, তাহলে এই জিনিসগুলোর প্রতি একটু স্পেশাল অ্যাটেনশন দিবা, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। বুঝছো? মানে কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে বলতে পারবো, না হলে এখন তো কিছু বলতে পারবো না। এখন তো কেবল পড়লাম এইটা একটু, এই জন্য। হুম হুম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে এটা দেখে তাহলেই হবে, ঠিক আছে? ওকে ভাইয়া। হুম হুম, আচ্ছা তাহলে তোমাদের ধরো